তুমি কি এখনো ওখানেই দাঁড়িয়ে থাকবে নাকি আমার সামনে থেকে সরবে? আমি তো আমার জায়গায় ঠিকই দাঁড়িয়ে আছি। আপনি কেন অকারণে রাগ করছেন সেটা তো বুঝতে পারছি না। তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমি তোমাকে আগেই বলেছি আমি তোমার থেকে 4 বছরের বড়। আর আমি এই বিয়েটা একদম মানি না। বিয়েটা তো হয়ে গেছে, এখন মেনে না নিয়ে উপায় কি বলুন? দাদি তো খুশিতে আত্মহারা হয়ে আছেন, আপনার আম্মু আব্বু সবাই কত খুশি। আমার ফ্যামিলির সবাই পাগল হয়ে গেছে। তোমার মতো একটা পিচ্চি ছেলের সাথে আমার বিয়ে দিল কেন, এটাই মাথায় আসছে না। আর তুমি কি খুব লোভী, তাই না? আমাদের টাকা দেখে এক পায়ে দাঁড়িয়ে গেলে বিয়ে করতে। টাকার অভাব আমার কোনোদিন ছিল না আর এখনো নেই। আমি আপনাকে ভালোবেসে বিয়ে করেছি। দাদি যখন প্রস্তাব পাঠালো আমি না করতে পারিনি। ভালোবাসো মানে কি? আমাকে চিনতে আগে থেকে। আর এই পিচ্চি মুখে ভালোবাসা কথা মানায় না। যাও গে সোফায় ঘুমিয়ে পড়ো, বাসর ঘরে তোমার কোনো কাজ নেই। আরিয়ান মিষ্টি একটা হাসি দিয়ে তানিশার দিকে তাকিয়ে রইল। তানিশা পরনের ভারী লেহেঙ্গা সামলাতে হিমশিম খাচ্ছিল। তার রাগে সারা শরীর কাঁপছিল। আরিয়ান ধীর পায়ে এগিয়ে গিয়ে তানিশার সামনে দাঁড়ালো। তানিশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গয়নাগুলো খুলছিল। আরিয়ান পেছন থেকে তানিশার কাঁধে হাত রাখলো। তানিশা চমকে গিয়ে সরে দাঁড়ালো আর রাগী চোখে আরিয়ানের দিকে তাকালো। ঘরের সাজানো গোলাপের গন্ধ চারিদিকে ছড়িয়ে ছিল, কিন্তু তানিশার মেজাজ ছিল অনেক খারাপ। সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে তার বাবা মায়ের অফিসের এক সাধারণ কর্মচারীর ছেলের সাথে তার বিয়ে হয়েছে, তাও আবার ছেলেটা তার চেয়ে বয়সে ছোট আর দেখতে অনেক বেশি শান্ত প্রকৃতির। আরিয়ানের ছোঁয়ায় তানিশার শরীরে একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল, কিন্তু সে নিজের অহংকার ধরে রাখলো। আপনি রাগ করলে আপনাকে আরো বেশি সুন্দর লাগে তানিশা। আপনি কি জানেন আপনার এই জেদটাই আমাকে আপনার প্রেমে ফেলেছিল? আমার সাথে একদম ফালতু কথা বলার চেষ্টা করবে না। আমি তোমাকে ঘৃণা করি। তুমি জাস্ট একটা সাধারণ ঘরের ছেলে। তোমার সাহস কি করে হয় আমার সাথে এইভাবে কথা বলার? সাহসের কথা যদি বলেন তবে সেটা আমার প্রচুর আছে, না হলে কি আর বাঘিনীর কাছে ঢুকে এভাবে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকি? তুমি আমাকে বাঘিনী বললে তোমার স্পর্ধা তো কম না। আমি কাল সকালেই আব্বুকে বলে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। আব্বু তো আমাকে অনেক পছন্দ করেন। তিনি তো কালই বললেন এই বাড়ির অর্ধেক দায়িত্ব এখন থেকে আমার, কারণ আপনি তো শুধু ব্যবসা বোঝেন, সংসার তো বোঝেন না। তানিশার সহ্য করতে না পেরে একটা বালিশ তুলে আরিয়ানের দিকে ছুঁড়ে মারল। আরিয়ান খুব সহজে সেটা লুফে নিল আর শব্দ করে হেসে উঠল। তাদের বাসর ঘরের বাইরে আড়ি পেতেছিল তানিশার ছোট বোন সাদিয়া আর তার কাজিনরা। নুসরাত ভাবি তাদের থামানোর চেষ্টা করছিল, কিন্তু কে শোনে কার কথা। ফাহাদ ভাইয়াও সেখানে চলে এলো হাসাহাসি দেখে। তোমরা এখানে কি করছিস? এই মাঝরাতে রুমে যা সবাই, তানিশা শুনলে তোদের বকা দেবে। ভাইয়া দেখো, আপু মনে হয় দুলাভাইকে মারধর করছে। ভেতরে তো অনেক আওয়াজ পাওয়া যাচ্ছে। তোরা যে কি শুরু করলি? আরিয়ান ছেলেটা অনেক ভালো, শান্তশিষ্ট। দেখছিস না তানিশার রাগ ও কেমন হাসি মুখে সহ্য করছে। তানিশা একটু বেশি জেদি, আর ওর রাগ অনেক বেশি। আরিয়ানকে ওর সাথে পাল্লা দিয়ে চলতে হবে। চৌধুরী বাড়ির মেয়ে বলে কথা। বাইরে যখন হাসাহাসি চলছিল তখন ভেতরে তানিশা আর আরিয়ানের কথা কাটাকাটি চলছিল। আরিয়ান সোফায় গিয়ে আরাম করে বসলো আর তানিশার দিকে তাকিয়ে থাকলো। তানিশা গয়না খুলে ড্রেসিং টেবিলের সামনে বসলো। তার চুলগুলো পিঠের উপর ছড়িয়ে আছে। আরিয়ান উঠে গিয়ে তানিশার চুলের উপর হাত রাখলো। তানিশা এবার আর বাধা দিল না, তবে আয়নার দিকে তাকিয়ে রাগী মুখ করে রইল। আরিয়ানের উষ্ণ স্পর্শে তানিশার ভেতরে কেমন যেন একটা অচেনা অনুভূতি হলো, কিন্তু সে সেটা বাইরে প্রকাশ করতে চাইলো না। সে নিজের ইগো নিয়ে খুব সচেতন, তাই নিজেকে শক্ত রাখলো। আপনার চুলগুলো অনেক সুন্দর তানিশা। এই ঘ্রাণটা আমার খুব চেনা। অনেক বছর আগে এই ঘ্রাণ আমি পেয়েছিলাম। আবল তাবল বকা বন্ধ করো। এখন যাও সোফায় গিয়ে ঘুমাও। খবরদার বিছানায় ওঠার চেষ্টা করবে না। আমি একদম পছন্দ করি না কেউ আমার কথা অমান্য করুক। বাসর রাতে বর সোফায় ঘুমাবে এটা শুনলে দাদি তো কষ্ট পাবেন। দাদিকে তো চেনেন, তিনি সকালে এসে যদি শোনেন আমরা আলাদা ঘুমিয়েছি তবে অনেক অশান্তি হবে। দাদিকে আমি সামলে নেব। তুমি নিজের চরকায় তেল দাও। আর শোনো, কাল সকালে আমাদের অফিসে যেতে হবে। তুমি তো সেখানের কর্মচারীর কাজ করবে, তাই না? আব্বু তো অফিসের সব দায়িত্ব আমাকে দিতে চাইলেন। আপনি মনে হয় ভুলে গেছেন আমি পড়াশোনা শেষ করেছি,
রেজাল্টও বেশ ভালো। আরিয়ান মুচকি হাসলো। সে জানে তানিশা তাকে ছোট করার জন্য এসব বলছে, কিন্তু আরিয়ানের মনে অন্য কিছু চলছিল। সে তানিশাকে নিজের করে পাওয়ার জন্য অনেক বড় একটা পরিকল্পনা করে। এই বিয়েতে রাজি হয়েছে। তানিশা যখন নিজের ড্রেস বদলাতে ওয়াশরুমে গেল, তখন আরিয়ান তার ফোনটা বের করে জিশানকে একটা মেসেজ দিল। জিশান তার বেস্ট ফ্রেন্ড আর তার সব কাজের সঙ্গী। জিসান, অফিসের কাজ কত দূর? কাল সকালের মধ্যে সব ফাইল রেডি চাই। তানিশা যেন কিছু বুঝতে না পারে। সব ঠিক আছে দোস্ত। তোর বাসর কেমন কাটছে সেটা বল। ভাবি কি তোকে ঘর থেকে বের করে দিল নাকি? আরে না, বাঘিনীকে শান্ত করা অত সহজ না, তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তুই কাল সকাল 10টায় তৈরি থাকিস। মেসেজটা মুছে দিয়ে আরিয়ান সোফায় শরীর এলিয়ে দিল। তানিশা যখন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো, তখন তাকে অনেক সুন্দর লাগছিল। পরনে একটা সুতির নীল ড্রেস আর ভেজা চুল। তানিশাকে দেখে আরিয়ান কিছুক্ষণের জন্য কথা বলা ভুলে গেল। তানিশা নিজের তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের দৃষ্টি দেখে তানিশা একটু অস্বস্তি বোধ করলো, কিন্তু সে নিজের রাগী ভাবটা ধরে রাখলো। আরিয়ানের চোখে একটা গভীর ভালোবাসা ছিল, যা তানিশার বুকের ভেতর কেমন যেন ওথাল পাথাল শুরু করে দিল। এইভাবে তাকিয়ে থাকার কি আছে? যাও, এবার তুমি ফ্রেশ হয়ে এসো। তোমার জন্য সোফায় চাদর বালিশ রাখা আছে। আপনি কি আমাকে সত্যি সত্যি সোফায় শোয়াতে চান? তানিশা, আমার তো খুব কষ্ট হবে। সারা রাত সোফায় ঘুমালে আমার পিঠে ব্যথা হয়ে যাবে। কি হলো তোমার? নিজের বাড়িতে চলে যাও। কে বলেছে তোমাকে এখানে থাকতে? আমার রুমে আমার কথাই চলবে। ঠিক আছে, আজ রাতটা আপনার কথাই চলুক। দেখা যাক কতক্ষণ আপনি আমাকে দূরে সরিয়ে রাখতে পারেন। আমি জানি খুব জলদি আপনি নিজেই আমাকে আপনার পাশে জায়গা দেবেন। আরিয়ান ওয়াশরুমে চলে গেল। তানিশা বিছানায় গা এলিয়ে দিল। তার চোখে ঘুম আসছিল না। সে ভাবছিল কি করে তার জীবনটা এমন বদলে গেল। চৌধুরী সাহেব যখন প্রথম এই বিয়ের কথা বললেন, তখন তানিশা অনেক প্রতিবাদ করেছিল, কিন্তু তার দাদি জমিলা বেগম জেদ ধরলেন যে এই সাধারণ ঘরের ছেলেটাই হবে তার নাচ জামাই। জমিলা বেগম অনেক বুদ্ধিমান মানুষ। তিনি আরিয়ানের ভেতরে এমন কিছু দেখেছিলেন যা আর কেউ দেখেনি। তানিশা এপাশ ওপাশ করতে লাগলো বিছানায়। তার বারবার আরিয়ানের শান্ত মুখের কথা মনে পড়ছিল। ছেলেটা এত অপমান সহ্য করেও কেন হাসি মুখে আছে, সেটা ভেবে তানিশা অবাক হচ্ছিল। তানিশার দাদি জমিলা বেগম তখন তার রুমে বসে নাতনির বিয়ের কথা ভাবছিলেন। তার পাশে বসেছিলেন তার ছোট বোন ফাতেমা বেগম, মানে আরিয়ানের নানি। তারা দুইজন মিলে অনেক বছর পর এক হওয়ার সুযোগ পেয়েছে এই বিয়ের মাধ্যমে। দেখলে ফাতেমা, তানিশাটা যেমন রাগী, আরিয়ানটা ঠিক তেমন শান্ত। আমার মনে হয় এই দুইজনের জুটি একদম পারফেক্ট হবে। আমি তো ভাবছিলাম তানিশা আরিয়ানকে মেনে নিবে। তো তানিশা তো অনেক বড় লোক, আর আমার নাতিটা তো সাধারণ ঘরের। আরে সাধারণ অসাধারণ কি আছে, আরিয়ান ছেলেটা অনেক ভালো। আমার তো মনে হয় ও এই ফ্যামিলির সব অভাব পূরণ করে দেবে। টাকা তো সবার আছে, কিন্তু আরিয়ানের মতো ভালো মনের কজন আছে? তোমার কথায় ভরসা পেলাম আপা। তানিশার মেজাজ সামলানো সহজ কাজ নয়। আরিয়ানটা বড্ড নরম মনের মানুষ। ও কি পারবে তানিশার মন জয় করতে? চিন্তা করো না, নরম লোহা দিয়েই শক্ত পাথর কাটা যায়। তুমি দেখো, আরিয়ান তানিশাকে একদম পাল্টে দেবে। ওর ভালোবাসার কাছে তানিশার হার মানতে বাধ্য হবে। দাদি আর নানির এই গোপন আলোচনার কথা বাড়ির কেউ জানতো না। তানিশার আম্মু সাইমা বেগম দরজার আড়াল থেকে তাদের কথা শুনে একটু অবাক হলেন। তিনি জানতেন আরিয়ানকে সবাই খুব পছন্দ করে, কিন্তু এই বিয়ের পেছনে আরো কোনো গোপন কারণ আছে কিনা সেটা তিনি বুঝতে পারছিলেন না। তিনি ভাবলেন হয়তো বয়সের কারণে দুই বোন এমন কথা বলছে, কিন্তু তার মনের ভেতরে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। পরের দিন সকালবেলা সারা বাড়িতে অনেক আনন্দের পরিবেশ। তানিশা যখন ঘুম থেকে উঠলো, দেখলো আরিয়ান তার আগেই উঠে গেছে। আরিয়ান গোসল করে সুন্দর পোশাক পরে একদম ফিটফাট হয়ে দাদির সাথে হাসাহাসি করছে। তানিশা নিচে নামতেই সবাই তার দিকে হাসি মুখে তাকালো। তানিশার মেজাজ সকালে উঠেই খারাপ হয়ে গেল, কারণ সে দেখলো আরিয়ান তার ফ্যামিলির সবার সাথে একদম মিশে গেছে, যেন সে অনেক দিন ধরে এই বাড়ির সদস্য। কিরে তানিশা, তোর ঘুম ভাঙলো এত দেরি করে? বাসর রাত কেমন কাটলো? আমাদের তো মিষ্টি খাওয়ালি না।
ভাবি তুমি ওকে ওদের সাথে যোগ দিলে? আমি অফিসে যাচ্ছি, আমার অনেক কাজ আছে। আব্বু, ব্যবসার অবস্থা তুমি ভালো করেই জানো। ফাইলের কাজগুলো সব আটকে আছে, আমি না গেলে কাজ হবে না। আর আরিয়ানকেও আমার সাথে যেতে হবে, ও তো এই অফিসের কর্মচারী এখন থেকে। আমি তৈরি আব্বু। তানিশা যখন বলছে কাজ আছে, তখন কাজে যাওয়াই ভালো। আমি অফিসের সব ফাইল দেখে ফেলেছি, মোটামুটি ধারণা আছে আমার। তুমি ফাইল দেখলে কখন? আর কার অনুমতিতে আমার পার্সোনাল ক্যাবিনে ঢুকেছিলে তুমি? আব্বু আমাকে সকালে চাবি দিয়েছিলেন আর বললেন সব একবার চোখ বুলিয়ে নিতে, যাতে আপনার কাজে সাহায্য করতে পারি। আমি তো শুধু আপনার ভালোই চেয়েছি। তানিশার আগে গজগজ করতে লাগলো। চৌধুরী সাহেব তার উপর এত ভরসা করছেন কেন সেটা সে বুঝতে পারছিল না। অফিসে যাওয়ার সময় আরিয়ান ড্রাইভ করতে চাইলো, কিন্তু তানিশা তাকে সরিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে বসলো। আরিয়ান হাসি মুখে পাশের সিটে গিয়ে বসলো। অফিসে ঢোকার পর সবাই নতুন জামাইকে দেখে অভিনন্দন জানাতে লাগলো। আরিয়ান সবার সাথে খুব সুন্দর করে কথা বলছিল, যেন সে এই অফিসের আগে থেকেই পরিচিত। তানিশা নিজের কেবিনেটে ঢুকে ধপ করে চেয়ারে বসলো। তার পিছনে পিছনে আরিয়ানও ঢুকলো। তুমি এখানে কেন এসেছো? তোমার ডেস্ক বাইরে, ওখানে গিয়ে বসো। না আব্বু, বললেন আমি যেন আপনার সাথে এই রুমেই বসি, কারণ প্রজেক্টের কাজগুলো একসাথে করতে হবে। আর তাছাড়া আমি তো আপনার সাথে কাজ করতে চাই। ঠিক আছে, তাহলে এই নাও, এই 10টা ফাইল, এগুলো সব টাইপ করো আর রিপোর্ট তৈরি করে বিকেলে আমার টেবিলে দেবে। আমি দেখতে চাই তুমি কত কাজ পারো। আরিয়ান কোনো কথা না বলে ফাইলগুলো নিয়ে নিজের ডেস্কে চলে গেল। তানিশা ভাবলো আরিয়ান এত কাজ একা করতে পারবে না, আর বিকেলে সে তাকে বকা দেওয়ার সুযোগ পাবে। কিন্তু দুপুর হতেই জিশান অফিসে এলো। জিশান আরিয়ানের বেস্ট ফ্রেন্ড। সে আসলে এক বিশাল কোম্পানির মালিক, কিন্তু এখানে সে এসেছে সাধারণ পরিচয় নিয়ে। জিশান খুব চালাক আর আরিয়ানের সব গোপন কাজের সঙ্গী। সে অফিসে ঢুকে সোজা তানিশার কেবিনেটে চলে গেল। কিরে আরিয়ান, তোর বস কি তোকে অনেক কাজ দিচ্ছে? নাকি ভাবি আপনি আমার বন্ধুর উপর বেশি চাপ দিবেন? না, ও অনেক কাজের ছেলে। আপনি কে আর এখানে কি করছেন? এটা আমার অফিস, এখানে বাইরের লোকের ঢোকা নিষেধ। আপনি এক্ষুনি বেরিয়ে যান। আমি জিসান, আরিয়ানের ফ্রেন্ড। ওর কিছু দরকারি ফাইল দিতে এলাম। ও তো কাল ফোন করে বলল অফিসের কাজ নিয়ে ও খুব চিন্তিত, তাই আমি সাহায্য করতে এসেছি। আরিয়ান, তুমি কি অফিসে নিয়ম নষ্ট করছো? তুমি বাইরের কাউকে দিয়ে কেন অফিসের কাজ করাবে? এটা তো একদম ঠিক না। না তানিশা, জিসান শুধু আমাকে টাইপিং করতে সাহায্য করেছে, কোনো দরকারি কথা শেয়ার করেনি। আপনি চেক করে দেখতে পারেন, আমি সব নিয়ম মেনেই কাজ করেছি। তানিশা ফাইলগুলো চেক করে অবাক হয়ে গেল। এত নিখুঁত কাজ সে আগে কখনো দেখেনি। আরিয়ানের মেধা দেখে সে মনে মনে একটু প্রশংসা করলেও মুখে কিছু বলল না। বিকেলে অফিস শেষ করে বাড়ি ফেরার সময় হঠাৎ করে অনেক বৃষ্টি শুরু হলো। তানিশার গাড়ি মাঝ রাস্তায় নষ্ট হয়ে গেল। তানিশা খুব বিরক্ত হয়ে গাড়ির ভেতরে বসে রইল। তার আজ দিনটাই খারাপ যাচ্ছিল। একে তো আরিয়ানের উপর রাগ, তার উপর এখন এই বৃষ্টির মাঝে গাড়ি নষ্ট। আজ দিনটাই খারাপ, এই বৃষ্টিতে গাড়িটা নষ্ট হওয়ার দরকার ছিল। এখন কি হবে? আমরা বাড়ি যাব কি করে? আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি হয়েছে। আপনি গাড়ির ভেতরেই বসুন, বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। আমি বাইরে গিয়ে চেক করছি। তুই কি মেকানিক যে গাড়ি ঠিক করবি? দয়া করে ফালতু সময় নষ্ট না করে অন্য কোথাও থেকে গাড়ি ডাকো। একবার চেষ্টা করে দেখি, অন্য গাড়ি আসতে তো সময় লাগবে। আমি একটু দেখে আসি। আরিয়ান বৃষ্টিতে ভিজে গাড়ির সামনে দিয়ে চেক করতে লাগলো। তানিশা জানালা দিয়ে দেখছিল আরিয়ানকে। বৃষ্টির পানিতে আরিয়ানকে অনেক বেশি স্মার্ট লাগছিল। তানিশার বুকের ভেতরে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো। সে প্রথমবার আরিয়ানের প্রতি একটু আলাদা টান অনুভব করলো। আরিয়ানের ভেজা চুল আর পেশি বহুল হাত দেখে তানিশা কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে গেল। আরিয়ান কিছুক্ষণের মধ্যে গাড়ি ঠিক করে আবার ড্রাইভিং সিটে বসলো। তার পুরো শরীর ভিজে একাকার হয়ে গিয়েছিল। গাড়ি ঠিক হয়ে গেছে তানিশা, এবার আমরা বাড়ি যেতে পারি। তুমি পুরো ভিজে গেছো আরিয়ান। পেছনের সিটে তোয়ালে আছে, ওটা দিয়ে মাথা মোছো, না হলে অসুস্থ হয়ে পড়বে। আপনি কি আমার জন্য চিন্তা করছেন? আমি তো পিচ্ছি বর, আমার কিচ্ছু হবে না, আপনি টেনশন করবেন না। বেশি কথা বলো না, আমি জাস্ট মানুষের খাতিরে বললাম। তুমি অসুস্থ হলে আবার আমাকেই তোমার সেবা করতে হবে।
সেটা আমি চাই না। আরিয়ান হাসলো। তানিশার এই লুকানো চিন্তা তার খুব ভালো লাগলো। বাড়ি ফেরার পর রাতে ডিনার টেবিলে পরিবারের সবাই একসাথে হলো। ফুফু রোকসানা আর ফুপা জালাল সাহেব তাদের নিয়ে হাসাহাসি করছিলেন। সবাই খুব আনন্দ করছিল আর তানিশা চুপ করে খাচ্ছিল। কি গো আরিয়ান, আমাদের তানিশাকে সামলাতে পারছো তো? ও তো ছোটবেলা থেকেই খুব রাগী। আরিয়ান তো অনেক বুদ্ধিমান, ও ঠিক সামলে নেবে। দেখো না, আজ তো একসাথে অফিস করে ফিরলো। ওদের মধ্যে অনেক মিল হয়ে গেছে। ফুফা, আপনি অকারণে কথা বলবেন না। ও শুধু আমাকে সাহায্য করতে গিয়েছিল, এর বেশি কিছু না। আপু, আমি তো দেখলাম আরিয়ান ভাইয়া বৃষ্টির মধ্যে ভিজে তোমার জন্য গাড়ি ঠিক করলো। এটা কি ভালোবাসা নয়? তুমি কেন বুঝতে চাইছো না? সুমাইয়া, তুই ছোট আছিস, ছোটর মতো থাক। বড়দের বিষয়ে কথা বলিস না। তোর এত কিছু বোঝার দরকার নেই। সবাই হাসাহাসি করছিল আর আরিয়ান চুপচাপ খাবার খাচ্ছিল আর মাঝে মাঝে তানিশার দিকে তাকাচ্ছিল। ডিনার শেষে আরিয়ান তার বড় আপু সাদিয়ার সাথে ছাদে গিয়ে কথা বলছিল। সাদিয়া আরিয়ানের সব সত্যি জানতো। সে জানতো আরিয়ান আসলে কে আর কেন সে এই রূপ ধরে তানিশাকে বিয়ে করেছে। তুই কতদিন এভাবে নিজের পরিচয় লুকিয়ে রাখবি? তানিশা যখন সত্যিটা জানবে তখন কিন্তু অনেক রাগ করবে। ও রাগ ভাঙানো অনেক কঠিন হবে। আপু, আমি চাই তানিশা আমাকে আমার টাকার জন্য নয়, বরং মানুষ হিসেবে ভালোবাসুক। ও অনেক জেদি, ওর জেদ ভাঙতে আমাকে একটু সময় নিতে হবে। আমি চাই ও আমাকে মন থেকে মেনে নিক। কিন্তু চৌধুরী আঙ্কেল যদি জেনে যান যে তুই আসলে সেই লোক যিনি তাদের কোম্পানি বাঁচিয়েছেন, তবে তো এখনই সব জানাজানি হয়ে যাবে। তখন তুই কি করবি? আব্বু জানেন না আমি কার মাধ্যমে টাকাটা পাঠিয়েছি। জিসান সব সামলে নিয়েছে। এখন শুধু অপেক্ষা তানিশার মন জয় করার। আমি জানি ও আমাকে ঠিকই ভালোবাসবে। আরিয়ান জানতো না যে তানিশা ছাদে আসছিল। আরিয়ানের জন্য কফি নিয়ে এসে তাদের কথার শেষ অংশটুকু শুনতে পেল, তবে পুরোটা বুঝতে পারল না। তার মনে সন্দেহ হলো আরিয়ান কার কথা বলছে আর কি লুকোচ্ছে। তানিশা কফির মগটা শক্ত করে ধরলো। তার মনে প্রশ্ন জাগলো, এই পিচ্ছি বটটার পেছনে নিশ্চয়ই কোনো বড় ঘটনা আছে যা সে এখনো জানে না। তানিশা বুঝতে পারলো আরিয়ান যেমন সাধারণ দেখাচ্ছে সে আসলে ততটা সাধারণ নয়। এই নাও তোমার কফি। ছাদে বসে এত কি কথা বলছো তোমরা? আমাকেও তো বলতে পারো। ও কিছু না, আপুর সাথে ছোটবেলার গল্প করছিলাম। আপনি কফি এনেছেন আমার জন্য, আমি তো অনেক খুশি হয়ে গেলাম। আপনি আমার এত খেয়াল রাখেন। খুশি হওয়ার কিছু নেই, আমি সবার জন্যই কফি এনেছিলাম। আর শোনো, কাল বিকেলে আমাদের সাইডে যেতে হবে। একটা বড় প্রজেক্টের কাজ শুরু হচ্ছে, তোমাকে সেখানে কাজ করতে হবে। পারবে তো? আপনি যা বলবেন আমি তাই করব বস। আপনার হুকুম আমার কাছে সবচেয়ে বড়। আপনি শুধু অর্ডার করবেন। তানিশা আরিয়ানের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। আরিয়ান তাকে এমন ভাবে উত্তর দেয় যে সে আর কিছু বলতে পারে না। কিন্তু তানিশা মনে মনে ঠিক করলো আরিয়ানের আসল পরিচয় সে বের করেই ছাড়বে। কেন দাদি এই বিয়েতে এত জোর করলো আর আরিয়ানের এই হাসি মুখের পেছনে কি লুকিয়ে আছে, সব তাকে জানতেই হবে। রাত গভীর হলো, আরিয়ান আর তানিশা রুমে ফিরে এলো। আজ আরিয়ান সোফায় নয় বরং বিছানার একপাশে গিয়ে বসলো। তানিশা কিছু বলল না, সে আজ অনেক ক্লান্ত ছিল। আরিয়ান তানিশার মাথায় হাত বুলিয়ে দিতে চাইলো কিন্তু সাহস পেল না। তানিশা ঘুমিয়ে পড়লে আরিয়ান তার কপালে আলতো করে হাত রাখলো। তোমাকে অনেক ভালোবাসি তানিশা। খুব জলদি তুমি নিজেই আমার কাছে ধরা দেবে। আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন তুমি আমাকে মন থেকে মেনে নেবে। আরিয়ান তানিশার ঘুমের মাঝেই তার মনের কথাগুলো বলে দিল। তানিশা ঘুমের ঘোরে হয়তো কিছু অনুভব করলো। তার ঠোঁটের কোণে হালকা হাসির রেখা দেখা দিল। কিন্তু তাদের এই সুন্দর মুহূর্তের আড়ালে বড় একটা বিপদ ঘনিয়ে আসছিল। চৌধুরী সাহেবের কোম্পানির পুরনো শত্রু তারিক সাহেব আরিয়ানের উপর নজর রাখছিলেন। তিনি আরিয়ানের আসল পরিচয় জানতে পারলে অনেক বড় ক্ষতি হতে পারে সেটা ভেবে আরিয়ানও কিছুটা চিন্তিত ছিল। কিন্তু সে জানে জিসান আর তার লোক সব সামলে নেবে। তানিশা আর আরিয়ানের এই নতুন জীবনে অনেক বাধা আসবে, কিন্তু তাদের ভালোবাসা সব জয় করবে। প্রথম পর্ব শেষ হলো অনেক রহস্য আর রোম্যান্স নিয়ে। পরের পর্বে দেখা যাবে তানিশা কি আরিয়ানের রহস্য ভেদ করতে পারে নাকি আরিয়ানের রোমান্টিক জালে সে নিজেই ধরা খায়। তুমি কাল রাতে আমার চুলে হাত দিয়েছিলে কেন? আমি কি তোমাকে সেই অধিকার দিয়েছি? অধিকার তো আপনি যেদিন কবুল বলেছিলেন সেদিনই পেয়ে গেছি তানিশা। তাই আপনার চুলে হাত দেওয়ার জন্য আমার আলাদা করে কোনো অনুমতির দরকার নেই। একদম বেশি কথা বলবে না।
তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু এই রুমে তোমার কোনো অধিকার নেই। আমি শুধু দাদির জেদের কারণে তোমাকে বিয়ে করেছি। মন থেকে আমি তোমাকে একটুও স্বামী হিসেবে মানি না। মন থেকে মানেন না ঠিক আছে, কিন্তু আপনার শরীর তো অন্য কথা বলছে। কাল রাতে যখন আমি আপনার কপালে চুমু খেয়েছিলাম তখন তো আপনি আমাকে বাধা দেননি, বরং আপনার ঠোঁটের কোণে হাসি ছিল। তুমি আমার ঘুমের সুযোগ নিয়ে আমার কাছে এসেছিলে। তোমার সাহস তো কম না। আমি আজই দাদিকে বলে তোমার ঘর আলাদা করার ব্যবস্থা করছি। দাদিকে বলতে পারেন, কিন্তু দাদি যদি উল্টো আপনাকে বকা দেন তখন আমাকে দোষ দিতে পারবেন না, কারণ দাদি তো চান আমরা খুব জলদি তাকে একটা ফুটফুটে নাতি বা নাতনি উপহার দেই। অসভ্য কোথাকার! তোমার মাথায় সবসময় এসব নোংরা চিন্তা কেন ঘোরে? তুমি একটা পিচ্চি ছেলে। তোমার পড়াশোনা আর ক্যারিয়ার নিয়ে ভাবা উচিত, এসব ফালতু রোম্যান্স নিয়ে না। আমি পিচ্ছি হতে পারি, কিন্তু ভালোবাসার দিক থেকে আমি অনেক বড়। আর রোম্যান্স করা কোনো নোংরা কাজ নয়। বউয়ের সাথে রোম্যান্স করা তো সুন্নত। আপনি চাইলে আমি আপনাকে প্র্যাকটিক্যালি রোম্যান্স কি সেটা বোঝাতে পারি। আরিয়ান কথাগুলো বলতে বলতে তানিশার একদম কাছে চলে এলো। তানিশা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। আরিয়ানের হঠাৎ এমন কাছে আসায় সে একটু ঘাবড়ে গেল। আরিয়ান তানিশার কোমর পেঁচিয়ে ধরে তাকে নিজের দিকে টেনে নিল। তানিশার বুক ধক করে উঠল। সে আরিয়ানের চোখে একটা তীব্র নেশা দেখতে পেল। আরিয়ানের গরম নিঃশ্বাস তানিশার ঘাড়ে পড়ছিল। তানিশা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। আমাকে ছাড়ো আরিয়ান। কেউ দেখলে কি ভাববে? তুমি একদম ভালো কাজ করছো না। নিজের বউকে জড়িয়ে ধরেছি, এতে কেউ দেখলে কি ভাববে? আমার তো মনে হয় সবাই খুশি হবে। আর আপনিও তো ছাড়াতে চাইছেন না। আপনার শরীর তো আমার স্পর্শে কাঁপছে। আমি কাঁপছি না, আমার শুধু অস্বস্তি হচ্ছে। তুমি প্লিজ দূরে যাও। আমাকে অফিসে যাওয়ার জন্য তৈরি হতে হবে। আর সাইডে অনেক কাজ আছে। সাইটে তো আমিও যাব আপনার সাথে। আমাকে তো আর আপনার থেকে দূরে সরাতে পারবেন না। সারাদিন আমি আপনার ছায়ার মতো সাথে সাথে থাকবো। আমার সাথে ছায়ার মতো থাকার কোনো দরকার নেই। তুমি তোমার কাজ করবে, আমি আমার কাজ করব। সাইডের ম্যানেজার অনেক রাগী মানুষ। সেখানে তুমি কোনো ভুল করলে সে কিন্তু তোমাকে ছাড়বে না। ম্যানেজারের রাগ কিভাবে ভাঙাতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আপনি শুধু দেখতে থাকুন, আপনার এই পিচ্চি বর আপনার সব মুশকিল কিভাবে আসান করে দেয়। তানিশা আরিয়ানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল। তার বুকের ভেতর তখনও অদ্ভুত একটা ধুকপুকানি চলছিল। আরিয়ানের স্পর্শ তাকে কেমন যেন পাগল করে দিচ্ছিল, কিন্তু সে তার অহংকার কিছুতেই ভাঙতে দিতে চায় না। সকালের নাস্তার টেবিলে বাড়ির সবাই একসাথে বসেছে। সেখানে তানিশার চাচা হাবিব এবং চাচি কুলসুমও ছিলেন। কি গো নতুন জামাই, কাল রাতে ঘুম কেমন হলো? আমাদের তানিশা তো সারা রাত এসি চালিয়ে ঘুমায়। তোমার তো আবার ঠান্ডার সমস্যা নেই তো? না চাচা, আমার কোনো সমস্যা হয়নি। তানিশার সাথে ঘুমাতে আমার খুব আরাম লেগেছে। তানিশা অনেক খেয়াল রাখে আমার। ও মা, তানিশা খেয়াল রাখে? তানিশা তো নিজের কাজ ছাড়া কিছুই বোঝে না। ও যে তোমার খেয়াল রাখছে এটা শুনে তো আমার খুব অবাক লাগছে। চাচি, তুমি অকারণে কথা বানিও না। আমি ওর কোনো খেয়াল রাখি না। ও নিজের কাজ নিজেই করতে পারে। তানিশা, তুই এত রেগে যাচ্ছিস কেন? স্বামী বউয়ের মধ্যে ভালোবাসা তো থাকবে। আরিয়ান তো মিথ্যা বলছে না। আমি তো দেখলাম সকালে তোরা কত সুন্দর হাসি খুশি নিচে নামলি। আমার নাতিটা এমনিতেই খুব লক্ষ্মী। ও কখনো কারোর সাথে ঝগড়া করে না। তানিশার মতন রাগী মেয়ের জন্য আমার আরিয়ান একদম ঠিক আছে। নানি, আপনি একদম ঠিক বলছেন। আরিয়ান অনেক শান্ত, কিন্তু তানিশা ওকে অনেক কষ্ট দিচ্ছে। কাল তো অফিসে ওকে পিয়নের কাজ করতে বাধ্য করেছে। কি বলছিস ফাহাদ? তানিশা, তুই আরিয়ানকে পিয়নের কাজ দিয়েছিস? আমি তো ওকে তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে বলেছিলাম। আব্বু, ও তো কাজ কিছুই বোঝে না। ওকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করলে তো ব্যবসার অনেক ক্ষতি হবে। তাই ওকে দিয়ে শুধু ফাইল টাইপ করিয়েছি। আব্বু, আপনি তানিশাকে বকা দেবেন না। তানিশা ঠিকই করেছে। আমি তো নতুন মানুষ, তাই আগে ছোট কাজ দিয়ে শুরু করাই ভালো। তানিশা আমাকে অনেক কিছু শিখিয়েছে কাল। আরিয়ান, তুই সব সময় তানিশাকে সাপোর্ট করিস কেন? তানিশা যদি কোনো ভুল করে তবে সেটাও তোর চোখে ঠিক মনে হয়। তুই তো বউ পাগল হয়ে গেছিস। সাদিয়া আপু, তুমি বেশি কথা বলছো।
ও আমাকে সাপোর্ট করছে কারণ ও জানে ও ভুল করেছে, আর আমি ওকে অফিসে কোনো ছাড় দেব না। তানিশা, তুই এমন করিস কেন? আরিয়ান ভাইয়া তোকে এত ভালোবাসে আর তুই সব সময় ওর সাথে খারাপ ব্যবহার করিস। সুমাইয়া, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে ওর পক্ষ নিচ্ছিস? তুই তো ওর আসল রূপ জানিস না। ও যে ভেতরে ভেতরে কত পাকা সেটা আমি ছাড়া কেউ জানে না। নাস্তার টেবিলে সবাই অনেক হাসাহাসি করছিল। তানিশা খুব রেগে যাচ্ছিল কারণ সবাই আরিয়ানের পক্ষ নিচ্ছিল। নাস্তা শেষ করে তানিশা আর আরিয়ান সাইটের দিকে রওনা হলো। গাড়িতে দুজনের মধ্যে কোনো কথা হলো না। সাইডে পৌঁছানোর পর কনস্ট্রাকশন ম্যানেজারের সাথে তানিশার অনেক বড় একটা ঝামেলা শুরু হয়ে গেল। ম্যাডাম, আপনি যা বলেছেন সেটা করা সম্ভব না। এত কম সময়ে এই বিল্ডিংয়ের কাজ শেষ করা কোনোভাবেই সম্ভব না। লেবাররাও কাজ করতে চাইছে না। কাজ কেন শেষ হবে না? আমি তো আপনাদের সব টাকা আগেই দিয়ে দিয়েছি। আপনারা যদি কাজ করতে না পারেন তবে আমি অন্য লোক দেখব। দেখলে দেখেন, কিন্তু আমরা এত চাপে কাজ করতে পারবো না। আমাদের কাজের অনেক নিয়ম আছে যেগুলো আপনি বুঝবেন না। ম্যানেজার সাহেব, আপনি একজন লেডির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা মনে হয় ভুলে গেছেন। তানিশা ম্যাডাম আপনাদের বস, ওনার সাথে গলার আওয়াজ নিচু করে কথা বলুন। তুমি কে হে ছোকরা? কোথা থেকে এসেছো? আমি তানিশা ম্যাডামের সাথে কথা বলছি, তুমি মাঝখানে কথা বলার কে? আরিয়ান, তুমি চুপ করো। এটা আমার সাইট, আমি ম্যানেজারের সাথে কথা বলছি। তুমি এখানে নাক গলাবে না। না তানিশা, এটা শুধু আপনার সাইট নয়, আব্বু আমাকেও আপনার সাথে কাজের দায়িত্ব দিয়েছেন, তাই এই প্রজেক্টের ভালো মন্দ দেখার অধিকার আমারও আছে। ও আচ্ছা, তুমি তাহলে নতুন জামাই, তাই এত বড় গলায় কথা বলছো। কিন্তু কাজ তো আর গলা উঁচিয়ে হয় না, কাজ করতে গেলে অভিজ্ঞতা লাগে। অভিজ্ঞতা আমার কতটুকু আছে সেটা আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি। আপনি যে নকশাটা নিয়ে কাজ করছেন সেখানে পিলারের মাপে অনেক বড় ভুল আছে। আমি কাল রাতেই ফাইল চেক করে দেখেছি। কি বলছো তুমি আরিয়ান? পিলারের মাপে ভুল মানে? এই নকশা তো অনেক বড় ইঞ্জিনিয়ার দিয়ে করানো হয়েছে। তুমি কিভাবে ভুল বললে? ইঞ্জিনিয়ার বড় হতে পারে, কিন্তু মানুষের ভুল হতেই পারে। ম্যানেজার সাহেব, আপনি নকশার সি ব্লকের পিলারের মাপগুলো আবার চেক করুন, সেখানে রডের পরিমাপে ঘাপলা আছে। ম্যানেজার অবাক হয়ে ফাইল খুলে দেখতে লাগলো। তানিশাও খুব চিন্তায় পড়ে গেল। আরিয়ান এমন ভাবে কথা বলছিল যেন সে এই বিষয়ে অনেক অভিজ্ঞ। ম্যানেজার কিছুক্ষণ ফাইল দেখার পর বুঝতে পারলো আরিয়ান একদম ঠিক কথা বলেছে। আমি সত্যি দুঃখিত ম্যাডাম, আসলে এই ভুলটা আমাদের চোখে এড়িয়ে গিয়েছিল। আরিয়ান সাহেব ঠিকই বলেছেন, এখানে অনেক বড় একটা ভুল হয়েছে। তুমি এটা কিভাবে বুঝলে আরিয়ান? তুমি তো শুধু ফাইলগুলো টাইপ করেছিলে। তুমি কি সত্যি এগুলো পড়ে দেখেছিলে? আমি শুধু টাইপ করার জন্য ফাইল নেই না তানিশা, আমি সব কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করি, কারণ আপনার কোম্পানির কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। আমাকে মাফ করে দেবেন আরিয়ান সাহেব, আমি আপনাকে চিনতে পারিনি। আপনার মতো বুদ্ধিমান মানুষ আমি খুব কম দেখেছি। এখন থেকে আমরা আপনার নির্দেশ মতোই কাজ করব। ঠিক আছে, কিন্তু এরপর থেকে তানিশার সাথে কথা বলার সময় অনেক সাবধানে কথা বলবেন। উনি আপনাদের বস, আর বসের সম্মান বজায় রাখা আপনাদের দায়িত্ব। তানিশা অবাক চোখে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। যে ছেলেটাকে সে সকাল থেকে অপমান করেছে সেই ছেলেটা আজ সবার সামনে তার সম্মান বাঁচালো। তানিশার মনের ভেতর আরিয়ানের জন্য একটু হলেও জায়গা তৈরি হলো, কিন্তু সে সেটা বাইরে বুঝতে দিল না। কাজ শেষ করে তারা দুপুরের খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে বসলো। তুমি পিলারের ব্যাপারটা কিভাবে জানলে? তুমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়েছো, তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর এইসব নকশা কিভাবে বুঝলে? আমি অনেক কিছুই জানি তানিশা, আপনাকে তো আমি আগেই বলেছিলাম আমাকে শুধু একটা পিএ হিসেবে ভাববেন না, আমার মধ্যে আরো অনেক গুণ আছে। তোমার গুণগুলো তো আমি আস্তে আস্তে দেখছি, কিন্তু আমার কেন যেন মনে হয় তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ। তুমি আসলে কে আরিয়ান? আমি তো শফিক সাহেবের ছেলে, আপনার কোম্পানির এক সাধারণ কর্মচারীর সন্তান। আপনার পিচ্ছি বরের বাইরে আমার আর কোনো পরিচয় নেই তানিশা। মিথ্যা বলবে না। কাল রাতে তুমি আর সাদিয়া আপু ছাদে বসে কি কথা বলছিলে? তুমি কার মাধ্যমে টাকা পাঠিয়েছিলে? আর সিজনকে? আপনি কাল রাতে আড়ি পাচ্ছিলেন, এটা তো ঠিক না। আমি আর আপু তো এমনি মজা করছিলাম, আর জিসান তো আমার বন্ধু যে আমাকে কাজ করতে সাহায্য করেছিল। তুমি আমাকে বোকা ভাবো না? জিসানের পোশাক আশাক দেখে একদমই মনে হয়নি যে সে সাধারণ ঘরের কোনো ছেলে। ও
ওর চোখে মুখে অনেক আত্মবিশ্বাস ছিল, আর তুমিও অনেক স্মার্টলি সব হ্যান্ডেল করো। আপনার যদি এতই সন্দেহ হয় তবে আপনি নিজেই তদন্ত করে দেখতে পারেন। আমি তো আপনার সামনেই খোলা বইয়ের মতো বসে আছি, যা জানার আপনি নিজেই জেনে নিন। এই সময় আরিয়ানের ফোনে জিশানের কল এলো। আরিয়ান ফোনটা ধরতেই জিশান ওপাশ থেকে কথা বলতে শুরু করলো, কিন্তু তানিশা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছিল। দোস্ত, তারেক সাহেব কিন্তু আমাদের নতুন প্রজেক্টের খবর পেয়ে গেছেন। উনি চৌধুরী সাহেবের কোম্পানিতে বড় একটা ঝামেলা করার প্ল্যান করছেন। তুই চিন্তা করিস না জিসান, আমি সব দেখছি। তারেক সাহেব যাতে কোনো ক্ষতি করতে না পারেন তার ব্যবস্থা আমি করছি। তুই শুধু অফিসে নজর রাখিস। ঠিক আছে, কিন্তু ভাবি কি তোর উপর থেকে নজর সরিয়ে তুই সাবধানে থাকিস। ভাবি অনেক চালাক মেয়ে, ও কিন্তু তোর আসল পরিচয় বের করে ফেলবে। সে দেখা যাবে, তুই এখন রাখ, আমি পরে তোকে কল করছি। আমি এখন তানিশার সাথে লাঞ্চ করছি। আরিয়ান ফোন কেটে দিলে তানিশা তীক্ষ্ণ চোখে তার দিকে তাকালো। সে বুঝতে পারছিল আরিয়ান তার শত্রুদের সম্পর্কে কথা বলছে, কিন্তু কিভাবে একজন কর্মচারীর ছেলে কোম্পানির এত বড় শত্রুর খবর রাখে সেটা তার মাথায় আসছিল না। তারেক সাহেবকে আর তুমি তার সম্পর্কে জিসানের সাথে কি কথা বলছিলে? আমাকে সব সত্যি কথা খুলে বলো আরিয়ান। তারেক সাহেব আব্বুর একজন পুরনো ক্লায়েন্ট, ওনার সাথে কিছু পেমেন্ট নিয়ে ঝামেলা ছিল। আমি সেটাই জিসানকে বলছিলাম যাতে সে একটু খোঁজ নেয়। তুমি আবার মিথ্যা বলছো। তারেক সাহেব আমাদের কোম্পানির সবচেয়ে বড় প্রতিযোগী, তিনি আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছেন। তুমি ওনার খবর কিভাবে পাচ্ছ? আপনি আমাকে বিশ্বাস করতে পারেন তানিশা, আমি আপনার বা আপনার পরিবারের কোনো ক্ষতি হতে দেব না। আমি সবসময় আপনার পাশে ছায়ার মতো থাকব। আমার তোমার এই ছায়া ছায়া খেলা একদম ভালো লাগছে না। আমি আজকে আব্বুকে বলে সবকিছু পরিষ্কার করে নেব। আব্বুকে বলে কোনো লাভ হবে না তানিশা, কারণ আব্বুও আমার উপর অনেক ভরসা করেন। আপনি বরং আমাকে ভালোবাসতে শুরু করুন, দেখবেন সব সন্দেহ দূর হয়ে যাবে। দুপুরের খাবার শেষ করে তারা আবার অফিসে ফিরে গেল। সারাদিন কাজ শেষে যখন তারা বাড়িতে ফিরল তখন সন্ধ্যা হয়ে গেছে। তানিশা খুব ক্লান্ত হয়ে তার রুমে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর তার বেস্ট ফ্রেন্ড সুমাইয়া রুমে ঢুকলো। কিরে তানিশা, সারাদিন নতুন বরের সাথে রোমান্স করে খুব ক্লান্ত হয়ে গেছিস নাকি? তোকে তো একদম বিভ্যস্ত লাগছে। তুই আবার শুরু করলি সুমাইয়া? আমার মাথায় এমনিতেই অনেক গরম হয়ে আছে। আরিয়ানের রহস্য আমি কিছুতেই ভেদ করতে পারছি না। রহস্য মানে? আরিয়ান ভাইয়া আবার কি রহস্য? তো একদম মাটির মানুষ, ওকে দেখে তো মনে হয় কোনো পাপ করতে পারে না। তুই ওর শান্ত চেহারা দেখে বোকা বনছিস? ও মোটেও মাটির মানুষ নয়। আজ সাইটে ও ম্যানেজারের এমন ভুল ধরলো যা বড় ইঞ্জিনিয়াররাও ধরতে পারেনি। এটা তো খুব ভালো কথা, এতে তোর তো খুশি হওয়ার কথা। তোর বর এত ট্যালেন্টেড, তুই কেন শুধু শুধু ওর পিছনে লেগে আছিস? তুই বুঝবি না সুমাইয়া, ও জিসান নামের এক লোকের সাথে ফোনে কথা বলছিল আমাদের কোম্পানির শত্রু তারেক সাহেবকে নিয়ে। আমি চিন্তিত ও আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে। আমার মনে হয় তুই বেশি ভাবছিস। আরিয়ান ভাইয়া হয়তো তোকে ইমপ্রেস করার জন্য একটু বেশি কাজ করছে। তুই ওকে একটু সময় দে, ওকে বুঝতে চেষ্টা কর। আমি কাউকে ইমপ্রেস করার সুযোগ দিই না। আমি ওর আসল পরিচয় বের করবই। কাল সকালেই আমি জিসানের ব্যাপারে খোঁজ নেব। সুমাইয়া হাসতে হাসতে রুম থেকে চলে গেল। রাত অনেক গভীর হলো, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু তানিশা আর আরিয়ান জেগে আছে। আরিয়ান আজ সোফায় না শুয়ে সরাসরি বিছানায় এসে তানিশার পাশে শুলো। তানিশা চমকে উঠে বসলো। তুমি বিছানায় কেন শুলে? তোমাকে আমি কালই বলে দিয়েছি তুমি সোফায় ঘুমাবে। তুমি আমার কথা শুনলে না কেন? আমি আপনার সব কথা শুনতে বাধ্য নই তানিশা। আমি আপনার স্বামী, এই বিছানায় আমার সমান অধিকার আছে। আমি আজ থেকে এখানেই ঘুমাবো। ঠিক আছে, তুমি বিছানায় ঘুমাও, আমি সোফায় গিয়ে ঘুমাচ্ছি। আমি তোমার সাথে এক বিছানায় ঘুমাবো না। তানিশা খাট থেকে নামতে গেলে আরিয়ান তার হাত খপ করে ধরে ফেললো। আরিয়ানের হাতের টান এত শক্ত ছিল যে তানিশা আবার বিছানায় পড়ে গেল। আরিয়ান তানিশার একদম ওপরে ঝুঁকে এলো। তাদের দুজনের মাঝখানে কোনো দূরত্ব ছিল না। তানিশার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। আপনি কোথাও যাবেন না তানিশা, আপনাকে আমার পাশেই শুয়ে থাকতে হবে। আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? আমি কাউকে ভয় পাই না আরিয়ান। তুমি আমাকে ছাড়ো। তুমি আমার সাথে জোরাজুরি করতে পারো না। আমি জোরাজুরি করছি না,
আমি শুধু আমার অধিকার দাবি করছি। আপনি যদি আমাকে মেনে না নেন তবে আমি অন্য পথ ধরব। অন্য পথ মানে কি? তুমি কি আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছো? তুমি জানো না আমি কে? আমি তোমাকে পুলিশে দিতে পারি। নিজের স্বামীকে কেউ পুলিশে দেয় না তানিশা। আর আমি আপনাকে ব্ল্যাকমেইল করছি না, আমি শুধু আপনাকে একটু ভালোবাসতে চাই। আরিয়ান তানিশার গলার কাছে মুখ নিয়ে গেল। তানিশা চোখ বন্ধ করে ফেললো। তার শরীরে একটা অদ্ভুত শিহরণ কাজ করছিল। আরিয়ানের উষ্ণ ঠোঁট যখন তানিশার ঘাড়ে স্পর্শ করলো, তানিশা একটা ছোট্ট শব্দ করে উঠল। সে আরিয়ানকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার হাতে কোনো জোর ছিল না। প্লিজ এসব করো না, আমার খুব অদ্ভুত লাগছে, আমাকে ছাড়ো। অদ্ভুত লাগছে কারণ আপনি প্রথমবারের মতো কারো ভালোবাসা অনুভব করছেন। তানিশা, নিজেকে বাধা দেবেন না, আমাকে আপনার মনের ভেতরে ঢুকতে দিন। আমি তোমাকে ভালোবাসতে পারবো না আরিয়ান, তুমি আমার যোগ্য নাও। আমাদের মধ্যে অনেক পার্থক্য। ভালোবাসায় কোনো পার্থক্য থাকে না তানিশা। আমি আপনাকে প্রমাণ করে দেব যে আমি আপনার কতটা যোগ্য। আপনি শুধু একটু অপেক্ষা করুন। আরিয়ান তানিশার ঠোঁটে খুব আদরের সাথে একটা চুমু খেলো। তানিশা এবার আর বাধা দিল না। সে যেন একটা জাদুতে আটকা পড়ে গিয়েছিল। আরিয়ানের ভালোবাসার এই তীব্রতা তানিশাকে একদম দুর্বল করে দিল। বেশ কিছুক্ষণ পর আরিয়ান তানিশাকে ছেড়ে দিয়ে তার পাশে শুয়ে পড়ল। শুভরাত্রি তানিশা। আশা করি কাল সকাল থেকে আপনি আমাকে একটু হলেও অন্য নজরে দেখবেন। তুমি একটা পাগল আরিয়ান, তুমি আমাকে পাগল করে দেবে। তানিশা অন্যদিকে ফিরে শুয়ে পড়ল, কিন্তু তার চোখে ঘুম ছিল না। তার ঠোঁটে এখনো আরিয়ানের স্পর্শ লেগেছিল। সে বুঝতে পারছিল সে ধীরে ধীরে এই পিচ্ছি বরের প্রেমে পড়ে যাচ্ছে, কিন্তু তার ইগো তাকে মেনে নিতে দিচ্ছিল না। অপরদিকে তারেক সাহেব অনেক বড় একটা প্ল্যান করে ফেলেছেন তানিশার কোম্পানিকে ধ্বংস করার জন্য। আরিয়ানও তার সব লোকজনকে প্রস্তুত রাখছে তারেক সাহেবকে আটকানোর জন্য। দ্বিতীয় পর্ব এখানেই শেষ হলো, অনেক রোম্যান্স আর গভীর রহস্য নিয়ে। কাল রাতে তুমি আমার সাথে যা করেছো সেটা কি তোমার ঠিক মনে হয়? আমি আমার বউয়ের সাথে ভালোবাসা করেছি, এতে ভুলের কি আছে তানিশা? ভালোবাসার জোরাজোরির মধ্যে অনেক পার্থক্য আছে আরিয়ান। তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়েছো। আমি কোনো সুযোগ নেইনি তানিশা। আপনি নিজেই কাল রাতে আমার ভালোবাসায় সাড়া দিয়েছিলেন। আমি সায় দেইনি, আমি শুধু শকড হয়ে গিয়েছিলাম। আর তুমি এই সুযোগে আমাকে ইমোশনালি উইক করে দিয়েছো। আপনি নিজেকে যতটাই শক্ত দেখান না কেন, ভেতর থেকে আপনি অনেক নরম। আর আপনার এই নরম মনটাই আমার সবচেয়ে প্রিয়। তুমি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করো না। আমি জানি তুমি কিছু একটা লুকাচ্ছ, আর আমি সেটা বের করেই ছাড়বো। আমি যদি কিছু লুকাতাম তবে কি আপনার চোখের সামনে এইভাবে ঘুরে বেড়াতাম? আমি তো আপনার সব কথা মেনে চলছি। তুমি সব কথা মানছো না। তুমি আমার বেডরুমে অনধিকার প্রবেশ করেছো, আর এখন আমার পার্সোনাল স্পেস নষ্ট করছো। স্বামী হিসেবে আমার তো আপনার স্পেসে থাকার অধিকার আছেই। আর তাছাড়া দাদি তো আমাদের একসাথে দেখতেই বেশি পছন্দ করেন। আরিয়ান হাসি মুখে কথাগুলো বলে ড্রয়ার থেকে তার ঘড়িটা বের করলো। তানিশা বিছানায় বসে রাগী চোখে আরিয়ানের দিকে তাকিয়েছিল। আরিয়ানের শান্ত মেজাজ তানিশাকে আরো বেশি খেপিয়ে তুলছিল। সে বুঝতে পারছিল না আরিয়ানের মধ্যে এত আত্মবিশ্বাস কোথা থেকে আসে। আরিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে নিচের চুল ঠিক করছিল। তানিশা উঠে গিয়ে আরিয়ানের সামনে দাঁড়ালো। আরিয়ান তানিশার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল, যা তানিশার রাগকে আরো বাড়িয়ে দিল। তুমি কি জানো তারেক সাহেব আজ আমাদের অফিসে আসার কথা আছে? হ্যাঁ আমি জানি, উনি প্রজেক্টের পেমেন্ট নিয়ে ঝামেলা করতে আসছেন। আমি সব ফাইল রেডি রেখেছি। তুমি কিভাবে জানলে যে উনি পেমেন্ট নিয়ে ঝামেলা করবেন? আমি তো তোমাকে এই বিষয়ে কিছুই বলিনি। আমি অফিসের সব খবরাখবর রাখি তানিশা, কারণ আমি চাই না আপনার বাবার কোম্পানি কোনো বিপদে পড়ুক। তুমি একজন সাধারণ কর্মচারী হয়ে এত বড় বড় কথা বলো কেন? তোমার কাজ শুধু ফাইল টাইপ করা আর আমার হুকুম পালন করা। আপনি আমাকে ছোট করতে ভালোবাসেন ঠিক আছে, কিন্তু কাজের বেলায় আমাকে গুরুত্ব দিতেই হবে। না হলে আপনি তারেক সাহেবের চাল বুঝতে পারবেন না। তারেক সাহেবের চাল মানে কি উনি কি আমাদের বড় কোনো ক্ষতি করতে পারেন? উনি আমাদের মেইন সাপ্লাই চেইন বন্ধ করে দেওয়ার প্ল্যান করছেন, যাতে সাইটের কাজ মাঝপথে আটকে যায়। তোমার মাথায় কি সব সময় গোয়েন্দা কাহিনী ঘোরে নাকি? তুমি এসব বাজে বাজে কথা বলে আমাকে ভয় দেখাচ্ছ। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না তানিশা, আমি আপনাকে সাবধান করছি।
আপনি অফিসে গিয়ে নিজের ক্যাবিনেটে বসুন, আমি বাকিটা দেখছি। আরিয়ান তানিশার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল, যা তানিশার রাগকে আরো বাড়িয়ে দিল। আরিয়ান আর তানিশা অফিসের দিকে রওনা হলো। গাড়িতে তানিশা আরিয়ানের কথাগুলো নিয়ে ভাবছিল। তার মনে হচ্ছিল আরিয়ান যা বলছে তা হয়তো সত্যি হতে পারে। অফিসে পৌঁছানোর পর দেখলো তারেক সাহেব সত্যি সত্যি সেখানে বসে আছেন। তানিশা নিজের কেবিনেটে ঢুকে দেখলো তারেক সাহেবের চোখে মুখে একটা শয়তানি হাসি। কি গো তানিশার মা, কেমন আছো? তোমার বিয়ে হয়েছে শুনলাম, কিন্তু জামাইকে তো দেখলাম না। তারেক সাহেব, আপনি এখানে কেন এসেছেন সেটা বলুন। আমার বিয়ের খবর নেওয়ার দরকার আপনার নেই। আমি এসেছি আমাদের পাওনা টাকা বুঝে নিতে। প্রজেক্টের যে পেমেন্ট বাকি আছে সেটা না পেলে আমরা মাল সাপ্লাই দিতে পারবো না। আমাদের পেমেন্টটা আগামী মাসে দেওয়ার কথা ছিল, আপনি আজ হঠাৎ কেন চাচ্ছেন? আমাদের টাকার দরকার, তাই আজ পেমেন্ট করতে হবে, না হলে কাল থেকে সাইটে কোনো কাজ হবে না। তারেক সাহেব, পেমেন্ট তো এগ্রিমেন্ট অনুযায়ী হবে, আপনি মাঝপথে এইভাবে ডিমান্ড করতে পারেন না। আরিয়ান কেবিনেটে ঢুকে সরাসরি তারেক সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। তারেক সাহেব আরিয়ানকে দেখে একটু অবজ্ঞার হাসি হাসলেন। আরিয়ান তারেক সাহেবের চোখের দিকে তাকিয়ে একদম অবিচল ছিল। তানিশা অবাক হয়ে দেখছিল আরিয়ান তার বাবার অফিসের একজন বড় শত্রুর সামনে কত সাহসের সাথে কথা বলছে। তুমি কে হে ছোকরা, বড় বড় কথা বলছো? আমি চৌধুরী সাহেবের সাথে কথা বলছি, তুমি বাইরে যাও। আমি এই কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার কাম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আর আমি এগ্রিমেন্টের সব ক্লজ জানি। লিগ্যাল অ্যাডভাইজার মানে কি চৌধুরী সাহেব? এখন বাচ্চা ছেলে দিয়ে কোম্পানি চালাবেন নাকি? বয়স দিয়ে বিচার করবেন না তারেক সাহেব। আপনি যে সাপ্লাই বন্ধ করার হুমকি দিচ্ছেন সেটার জন্য আপনার উপর মামলা হতে পারে। মামলা কিসের মামলা? আমি তো আমার টাকা চাচ্ছি, টাকা না পেলে মাল দেবে না, এটাই ব্যবসার নিয়ম। আপনার সাথে আমাদের যে এগ্রিমেন্ট আছে সেখানে পরিষ্কার লেখা আছে যে প্রজেক্ট শেষ হওয়ার আগে আপনি সাপ্লাই বন্ধ করতে পারবেন না, আর আপনি যদি করেন তবে আপনাকে ডাবল জরিমানা দিতে হবে। ওসব ক্লোজ আমি মানি না, আমি এখন টাকা চাই। তানিশা, তুমি কি তোমার এই পিসি বড়ের কথা শুনবে নাকি ব্যবসা সামলাবে? আরিয়ান, তুমি বাইরে যাও, আমি ওনার সাথে কথা বলছি। তুমি এখানে এসে ঝামেলা বাড়াচ্ছ। আমি ঝামেলা বাড়াচ্ছি না তানিশা, আমি ঝামেলা মেটাচ্ছি। তারেক সাহেব, আপনি কি চান আমি আপনার ওই গোপন ইনভেস্টমেন্টের কথা ফাঁস করে দেই? আরিয়ানের মুখে গোপন ইনভেস্টমেন্টের কথা শুনে তারেক সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তানিশা কিছুই বুঝতে পারছিল না আরিয়ান কোন ইনভেস্টমেন্টের কথা বলছে। তারেক সাহেব হঠাৎ করে শান্ত হয়ে গেলেন আর আরিয়ানের দিকে ভয়ে ভয়ে তাকাতে লাগলেন। তুমি কি বলতে চাচ্ছ? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কোনো ইনভেস্টমেন্ট কথা বলছো? আপনি খুব ভালো করেই জানেন আমি কোন কথা বলছি। দুবাইয়ের ওই প্রজেক্টে আপনি কার টাকা খাটাচ্ছেন সেটা আমি জানি। তুমি এসব জানলে কি করে? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তুমি আমাকে ব্ল্যাকমেল করছো। প্রমাণ আছে বলেই বলছি। আপনি যদি আমাদের কোম্পানির কাজে বাধা দেন তবে আমি ওই ফাইলগুলো পুলিশের কাছে পাঠিয়ে দেব। ঠিক আছে, আমি আর পেমেন্টের জন্য চাপ দেব না। কাজ যেমন চলছে তেমনই চলবে। তানিশা, আমি আসছি, পরে কথা হবে। তারেক সাহেব প্রায় পালিয়ে অফিস থেকে বেরিয়ে গেলেন। তানিশা আরিয়ানের দিকে হাঁ করে তাকিয়ে রইল। সে বিশ্বাসই করতে পারছিল না আরিয়ান কিভাবে এত বড় একটা রহস্য জানলো। আরিয়ান খুব স্বাভাবিকভাবে তানিশার চেয়ারের কাছে গিয়ে দাঁড়ালো। আরিয়ান, তুমি সব কি বললে? তারেক সাহেব এত ভয় পেলেন কেন? আর তুমি দুবাইয়ের প্রজেক্টের কথা জানলে কি করে? আমি তো আপনাকে আগেই বলেছিলাম তানিশা, আমি সব খবর রাখি। আপনি শুধু আমাকে বিশ্বাস করতে শিখুন। তোমাকে বিশ্বাস করা মানে কি? তুমি তো আমাকে বিভ্রান্ত করছো। তুমি আমাদের শত্রুদের সাথে হাত মিলিয়েছো। আমি আপনার শত্রুদের সাথে হাত মেলালে কি আজ তারেক সাহেবকে তাড়িয়ে দিতাম? আমি তো আপনার পক্ষেই কাজ করছি। তুমি কার হয়ে কাজ করছো আরিয়ান? তোমার পেছনে কে আছে? আমাকে সব সত্যি করে বলো। আমার পেছনে কেউ নেই তানিশা, আমি নিজেই নিজের পেছনে আছি। আপনি দয়া করে এত টেনশন করবেন না। তানিশা আরিয়ানের কথা শুনে আরো বেশি সন্দেহ করতে শুরু করলো। সে জিশানকে ফোন করার কথা ভাবলো, কিন্তু আরিয়ান তাকে বাধা দিল। এই সময় অফিসে তানিশার বড় ভাই ফাহাদ আর ভাবি নুসরাত ঢুকলো। কিরে তানিশা, তারেক সাহেবকে দেখলাম খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেল,
কোনো ঝামেলা হয়েছে নাকি? ভাইয়া, আরিয়ান তারেক সাহেবকে কি যেন বলল, আর উনি ভয় পেয়ে চলে গেলেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। আরিয়ান তো অনেক গুণী ছেলে দেখছি, ও যে আমাদের কোম্পানির এত বড় উপকার করলো, এটা তো খুব ভালো খবর। ভাবি, আমি তেমন কিছুই করিনি, শুধু ওনাকে কিছু নিয়ম কানুন বুঝিয়ে বলেছি, তাতেই কাজ হয়েছে। আরিয়ান, তুই যে কত বুদ্ধিমান সেটা আমি আগেই জানতাম। আব্বু তোর উপর অনেক ভরসা করেন। তোমরা সবাই ওর প্রশংসা করছো কেন? ও যেহেতু কিছু একটা লুকাচ্ছে, সেটা কেন কেউ বুঝতে পারছো না? তানিশা, তুই সবসময় আরিয়ানের পেছনে কেন লেগে থাকিস? ও তো আমাদের পরিবারেরই একজন এখন। তানিশার রুমে তার বেস্ট ফ্রেন্ড সুমাইয়া আর আরিয়ানের বন্ধু জিশানও চলে এলো। তারা সবাই মিলে অফিসের লাউঞ্জে বসে কথা বলছিল। জিশান আরিয়ানের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল, যা তানিশার নজরে এড়ালো না। তুই তো আজ কাল্লা ফতি করছিস। তারেক সাহেবের তো হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় ছিল। জিসান, তুই বেশি বলছিস। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। তানিশা ম্যাডাম তো আমার উপর অনেক রাগ করে আছেন। তানিশার রাগ তো চিরস্থায়ী। তো আরিয়ান ভাইয়ার কোনো ভালো কাজই দেখতে পাস না? জিসান সাহেব, আপনি এখানে কি করছেন? আপনি তো আরিয়ানের বন্ধু, অফিসের কাজে আপনার কি দরকার? ভাবি, আমি তো এমনি এলাম। আরিয়ানের সাথে লাঞ্চ করতে আপনারা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। আমার সময় নেই, আমার অনেক কাজ বাকি আছে। আরিয়ান, চলো, আমাদের সাইডে যেতে হবে। লেবারদের পেমেন্ট আজ দিতে হবে। তানিশা আর আরিয়ান সাইডে চলে গেল। সেখানে গিয়ে দেখলো লেবাররা কাজ বন্ধ করে বসে আছে। তাদের দাবি তাদের মজুরি বাড়াতে হবে, না হলে তারা কাজ করবে না। তানিশা অনেক চেষ্টা করলো তাদের বোঝাতে, কিন্তু কেউ কথা শুনছিল না। তোমরা সবাই কাজে ফেরো, আমি কথা দিচ্ছি প্রজেক্ট শেষ হলে তোমাদের বোনাস দেব। বোনাস দিয়ে কি হবে ম্যাডাম? আমাদের এখন মজুরি বাড়াতে হবে। তারেক সাহেব বলেছেন আমাদের মজুরি অনেক কম। তারেক সাহেব তোমাদের এসব শিখিয়েছেন? উনি তো আমাদের শত্রু, উনি কেন তোমাদের এসব বলবেন? তানিশা, আপনি সরুন, আমি ওদের সাথে কথা বলছি। আপনি গিয়ে গাড়িতে বসুন। তুমি কি করবে আরিয়ান? ওরা তোমার মুখী হয়ে আছে, তুমি একা ওদের সামলাতে পারবে না। আমি একা নই, আমার সাথে আমার সততা আছে। আপনি দয়া করে ভেতরে যান, আমি দেখছি। আরিয়ান লেবারদের সামনে গিয়ে দাঁড়ালো। সে খুব ধীর স্থির ভাবে তাদের সাথে কথা বলতে শুরু করলো। আরিয়ানের কথায় এমন একটা জাদু ছিল যে লেবাররা শান্ত হয়ে গেল। আরিয়ান তাদের বোঝালো যে তারেক সাহেব তাদের ব্যবহার করছেন কোম্পানির ক্ষতি করার জন্য। ভাইয়েরা, আপনারা যদি আজ কাজ বন্ধ করেন তবে আপনাদেরই ক্ষতি হবে, কারণ এই প্রজেক্ট শেষ না হলে আপনারা আর কাজ পাবেন না। কিন্তু সাহেব, আমাদের তো সংসার চালাতে কষ্ট হয়। মজুরি না বাড়ালে আমরা কিভাবে করে চলবো? আমি আপনাদের মজুরি বাড়িয়ে দেব, তবে সেটা আজ নয়, আগামী সপ্তাহ থেকে। আর আজ আপনারা কাজে ফিরলে আমি আপনাদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা করব। আপনি যখন বলেছেন আমরা তখন বিশ্বাস করছি। আপনি তো আমাদের মতো সাধারণ মানুষের কথা ভাবেন। লেবাররা সবাই কাজে ফিরে গেল। তানিশা দূর থেকে সব দেখছিল। তার মনে হচ্ছিল আরিয়ান কোনো সাধারণ মানুষ নয়, তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি অনেক বেশি। আরিয়ান যখন গাড়িতে ফিরে এলো তখন তানিশা তার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো। তুমি এদের কিভাবে রাজি করালে আরিয়ান? ওরা তো কারো কথাই শুনছিল না। মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করলে সবাই কথা শোনে। তানিশা, আপনি ওদের শুধু লেবার ভাবেন, কিন্তু আমি ওদের ভাই ভাবি। তোমার এই সহজ সরল কথাবার্তা আমাকে অনেক কনফিউজড করে দেয়। তুমি কি সত্যি এত ভালো মানুষ? আমি কেমন মানুষ সেটা আপনি খুব জলদি বুঝতে পারবেন তানিশা। এখন চলুন বাড়ি যাই, দাদি নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছেন। বাড়ি ফেরার পথে তারা একটা শপিং মলে থামলো। আরিয়ান তানিশার জন্য একটা দামি নেকলেস পছন্দ করলো। তানিশা নিতে না চাইলেও আরিয়ান জোর করে সেটা কিনে দিল। এই নেকলেসের দাম তো অনেক বেশি, তুমি এত টাকা কোথায় পেলে আরিয়ান? তোমার কাছে তো এত টাকা থাকার কথা নয়। আমার জমানো টাকা ছিল তানিশা, আপনার জন্য আমি সব খরচ করতে পারি। আপনি শুধু এটা পড়ুন। আমি এটা পারবো না। তুমি আমাকে কিনে দিয়েছো বলেই আমাকে এটা পড়তে হবে এমন কোনো কথা নেই। আপনি না পড়লে আমি এটা দাদিকে দিয়ে দেব, বলবো আপনি পছন্দ করেননি। দাদি তখন অনেক দুঃখ পাবেন। তুমি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছো আরিয়ান, এটা তোমার একদম ঠিক হচ্ছে না। তানিশা অনিচ্ছা সত্ত্বেও নেকলেসটা পরলো।
আরিয়ান তানিশার গলায় নেকলেসটা পরিয়ে দেওয়ার সময় আবার সেই পুরনো রোমান্টিক মুহূর্ত ফিরে এলো। আরিয়ানের হাতের স্পর্শে তানিশা শিউরে উঠল। তার মনে হচ্ছিল আরিয়ান তাকে তার জালে আটকে ফেলছে। রাতে ডিনার শেষে বাড়ির সবাই একসাথে বসলো। তানিশার ফুপু রেকসোনা আর ফুপু জালাল সাহেব তাদের নিয়ে আবার হাসাহাসি শুরু করলো। কি গো তানিশা, আজ তো শুনলাম আরিয়ান অনেক বড় বড় কাজ করেছে। আমাদের জামাই তো দেখছি হিরো হয়ে যাচ্ছে। আমি তো আগেই বলেছিলাম আরিয়ান অনেক দূরে যাবে। চৌধুরী সাহেবের ব্যবসায় এখন আরিয়ানের অনেক দরকার। আম্মু, আমার মনে হয় আরিয়ানকে এই কোম্পানির ডিরেক্টর করে দেওয়া উচিত। ও যেভাবে কাজ করছে তাতে আমাদের অনেক উন্নতি হবে। আম্মু, তুমি কি পাগল হয়ে গেলে? ও তো মাত্র জয়েন করেছে, এক্ষুনি ডিরেক্টর কেন? ওকে আরো শিখতে হবে। শেখার কি আছে? ও তো জন্মগতভাবে সব জানে। আমার নাতি যেমন সুন্দর তেমনই তার বুদ্ধি। সবাই আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ ছিল। আরিয়ান চুপচাপ বসে হাসছিল। তানিশার মনে হচ্ছিল সে এই বাড়িতে একা হয়ে যাচ্ছে। সবাই আরিয়ানের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। রাত গভীর হলে তানিশার রুমে এলো। আজ তানিশা আগেই বিছানায় শুয়ে পড়েছিল। আরিয়ান তানিশার পাশে এসে বসলো। আপনি কি এখনো আমার উপর রাগ করে আছেন তানিশা? আমি তো আজ আপনার অনেক উপকার করলাম। উপকার করেছো ঠিক আছে, কিন্তু তোমার রহস্য তো শেষ হচ্ছে না। তুমি কেন আমার সাথে লুকোচুরি খেলছো? আমি কোনো লুকোচুরি খেলছি না তানিশা। আপনি শুধু আমাকে দূরে সরিয়ে রাখছেন। আপনি আমাকে আপন করে নিলে সব রহস্য শেষ হয়ে যাবে। আমি তোমাকে আপন করতে পারছি না আরিয়ান। আমার কেন যেন মনে হচ্ছে তুমি অনেক বড় কোনো বিপদ ডেকে আনছো। বিপদ নয়, আমি আপনার জীবনের সব অন্ধকার দূর করতে এসেছি। আপনি শুধু আমার উপর ভরসা রাখুন। আরিয়ান তানিশার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তানিশা এবার আর হাত সরিয়ে নিল না। সে আরিয়ানের চোখের দিকে তাকালো। আরিয়ানের চোখে একটা গভীর আবেদন ছিল যা তানিশাকে দুর্বল করে দিল। আরিয়ান ধীরে ধীরে তানিশার মুখের কাছে এগিয়ে এলো। তাদের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছিল। তানিশা চোখ বন্ধ করে ফেললো। আরিয়ান তানিশার ঠোঁটে খুব গভীরভাবে একটা চুমু খেলো। এবারে চুমুটা ছিল অনেক বেশি রোমান্টিক আর আবেগময়। তানিশা নিজেকে হারিয়ে ফেললো আরিয়ানের ভালোবাসার রাজ্যে। তারা দুজন একে অপরের সাথে মিশে গেল। রাত গভীর হতে থাকলো আর তাদের প্রেম আরো তীব্র হতে লাগলো। কিন্তু এই প্রেমের আড়ালে তারেক সাহেব তার বড় চালটা দিতে যাচ্ছিলেন। তিনি আরিয়ানের আসল পরিচয় জানার জন্য একজন ডিটেকটিভ নিয়োগ করেছেন। আরিয়ান কি পারবে তার পরিচয় লুকিয়ে রাখতে, নাকি তানিশার সামনে সব ফাঁস হয়ে যাবে? তৃতীয় পর্ব এখানেই শেষ হলো রহস্য রোম্যান্স নিয়ে। কাল রাতের পর থেকে তুমি আমার দিকে এভাবে তাকিয়েছো কেন? চোখ সরিয়ে নাও। নিজের বউয়ের দিকে তাকানোর জন্য তো আমার কারো অনুমতির দরকার নেই তানিশা। কাল রাতের পর তো আপনি আমার আরো বেশি আপন হয়ে গেছেন। কাল রাতে যা হয়েছে সেটা একটা ভুল ছিল। আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, এর বেশি কিছু নয়। তুমি এইসব নিয়ে বেশি ভেবো না। আপনি এটাকে ভুল বলতে পারেন, কিন্তু আমার কাছে এটা আমাদের নতুন জীবনের শুরু ছিল তানিশা। আপনি নিজেও জানেন আপনি আমার স্পর্শ কতটা উপভোগ করেছেন। একদম বাজে কথা বলবে না। আমি কিছুই উপভোগ করিনি। তুমি জোরাজোরি করে আমাকে দুর্বল করে দিয়েছিলে, আর আমি চাই না এর পুনরাবৃত্তি হোক। জোরাজোরি করলে আপনি আমাকে বুকে জড়িয়ে ধরতেন না তানিশা। আপনার চোখের ভাষাই বলে দিচ্ছিল আপনি আমাকে কতটা চান। শুধু আপনার ইগো আপনাকে সত্যিটা মানতে দিচ্ছে না। আমার কোনো ইগো নেই। তুমি একটা সাধারণ ছেলে হয়ে আমার উপর অধিকার ফলাতে চাইছো, এটাই আমার সহ্য হচ্ছে না। সাধারণ আর অসাধারণের বিচার তো শুধু টাকা দিয়ে হয় না তানিশা। মনের দিক থেকে আমি আপনার চেয়ে অনেক বেশি অসাধারণ, আর সেটা আপনি খুব ভালো করেই জানেন। তানিশা আরিয়ানের কথা শুনে চুপ হয়ে গেল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছিল। আরিয়ান বিছানা থেকে উঠে ধীর পায়ে তানিশার পিছনে এসে দাঁড়ালো। তানিশা আয়নার ভেতর দিয়ে আরিয়ানের দিকে তাকিয়েছিল। আরিয়ান পেছন থেকে তানিশার দুই কাঁধে হাত রাখলো। তানিশার শরীরে একটা পরিচিত শিহরণ খেলে গেল। সে আরিয়ানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আরিয়ানের স্পর্শে সে বারবার দুর্বল হয়ে পড়ছিল। আপনার এই ঘাড়ের কাছে ছোট একটা তিল আছে তানিশা, যেটা আপনাকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। তুমি আবার আমার পার্সোনাল স্পেসে ঢুকছো আরিয়ান। আমি তোমাকে আগেই বারণ করেছি, এইসব করতে আমার ভালো লাগে না। আপনার ভালো লাগে তানিশা? আপনি শুধু মুখে না বলছেন, কিন্তু আপনার শরীরের কাঁপুনি আমাকে অন্য কথা বলছে। আমাকে অফিসে যেতে হবে, তুমি আমাকে ছাড়ো। আজ অনেক কাজ আছে। তারেক সাহেবের পাঠানো লিগেল নোটিশের জবাব দিতে হবে।
লিগ্যাল নোটিশের জবাব আমি রাতেই তৈরি করে ফেলেছি। আপনি শুধু অফিসে গিয়ে সাইন করে দেবেন। আপনাকে এত টেনশন করতে হবে না, আমি সব সামলে নেব। তুমি কখন লিগ্যাল নোটিশ তৈরি করলে? তুমি কি নিয়ে পড়াশোনা করেছো? তুমি কি ল নিয়ে পড়াশোনা করেছো নাকি যে লিগ্যাল নোটিশ বানাবে? এসব তো উকিলদের কাজ। আমি অনেক কিছুই জানি তানিশা, আপনাকে তো আগেই বলেছি আমাকে শুধু পিএ ভাববেন না, আমি আপনার কোম্পানির সব দিক সামলাতে পারি। তোমার এই আত্মবিশ্বাস আমার কাছে খুব সন্দেহজনক মনে হয় আরিয়ান। তুমি কার হয়ে কাজ করছো সত্যি করে বলো? আমি শুধু আপনার হয়ে কাজ করছি তানিশা। নিচে যাই, সবাই নাস্তার টেবিলে আমাদের জন্য অপেক্ষা করছে। আরিয়ান তানিশার গালে আলতো করে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তানিশা আয়নার দিকে তাকিয়ে নিজের লাল হয়ে যাওয়া গাল দেখলো। সে কিছুতেই বুঝতে পারছিল না এই পিচ্ছি ছেলেটার কাছে সে কেন বারবার হার মানছে। নিচে নাস্তার টেবিলে সবাই অনেক আনন্দের সাথে গল্প করছিল। তানিশার দাদি জমিলা বেগম আজ খুব খুশি ছিলেন। তানিশা, আজ তোকে অনেক সুন্দর লাগছে। কাল রাতে ঘুম ভালো হয়েছে তো, নাকি আমার আরিয়ান তোকে জ্বালাতন করেছে? দাদি, তুমি সব কি বলছো? ও আমাকে জ্বালাতন করবে কেন? আমরা খুব শান্তিতেই ঘুমিয়েছি। আমার আরিয়ান খুব লক্ষ্মী ছেলে, ও কখনো কাউকে বিরক্ত করে না। তবে বউয়ের সাথে একটু একটু দুষ্টুমি তো করাই যায়, তাই না আরিয়ান? নানি, তুমি একদম ঠিক বলেছ। তানিশা অনেক রাগী, তাই ওকে একটু দুষ্টুমি করে শান্ত রাখতে হয়। তোদের দুজনের মিল দেখে আমার খুব ভালো লাগে তানিশা। আরিয়ানকে একটু সময় দে, দেখবি ও তোর জীবনে সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। আর ঠিকই বলেছে, আরিয়ান অনেক বুদ্ধিমান ছেলে। কাল অফিসেও যেভাবে তারেক সাহেবকে সামলেছে সেটা তো সবার মুখে মুখে ঘুরছে। আরিয়ান তো ছোটবেলা থেকেই এমন, ও যেখানে যায় সেখানকার পরিস্থিতি নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। তানিশা, তুই অনেক ভাগ্যবান যে আরিয়ানের মতো বর পেয়েছিস। শ্যালক সাহেব তো দেখছি পুরো বাজিমাত করে দিয়েছেন। অফিসে আপনার অনেক নাম ডাক শুনছি আমি। দুলা ভাই, আপনি অকারণে প্রশংসা করছেন। আমি তো শুধু আমার কাজটুকু করার চেষ্টা করছি। তানিশা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আরিয়ান, তুমি শুধু কাজ করছো না, তুমি আমাদের কোম্পানিকে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়েছো। আমি ভাবছি তোমাকে আরও বড় কোনো দায়িত্ব দেব। আব্বু, তুমি ওকে এত তাড়াতাড়ি মাথায় তুলছো কেন? ও তো শুধু জিসানের সাহায্য নিয়ে কিছু কাজ করেছে, এতে এত প্রশংসা করার কি আছে? তানিশা মা, আরিয়ান ছোট হলেও ওর বুদ্ধি অনেক প্রখর। তুমি ওকে একটু সুযোগ দিয়ে রেখো, ও তোমাকে হতাশ করবে না। আমার ছেলেটা কখনো কারো ক্ষতি করতে পারে না তানিশা মা। তুমি ওকে নিজের মতো করে গুছিয়ে নিও। আম্মু, আপনি চিন্তা করবেন না, আমি ওকে ঠিক সোজা করে রাখবো। অফিসে আমার কথা ছাড়া ও একটা পাতাও নড়াতে পারবে না। সবাই তানিশার কথা শুনে হাসতে লাগলো। তানিশা খুব বিরক্ত হয়ে নাস্তা শেষ করে উঠে পড়লো। আরিয়ানও তার পিছু পিছু অফিসে যাওয়ার জন্য তৈরি হলো। অফিসে যাওয়ার পর তানিশা দেখলো তার ক্যাবিনেটের সামনে একজন অচেনা লোক দাঁড়িয়ে আছে। লোকটা তানিশাকে দেখে একটু ঘাবড়ে গেল। আপনি কে আর আমার কেবিনের সামনে কি করছেন? আপনাকে তো আগে কখনো দেখিনি। মামুন সাহেব, আপনি তো পিয়ন নন, আপনি তো একজন প্রাইভেট ডিটেকটিভ। কালই তো আমি আপনাকে তারেক সাহেবের অফিসের সামনে দেখেছিলাম। আরিয়ানের কথা শুনে মামুন ঘামতে শুরু করলো। তানিশা অবাক হয়ে আরিয়ানের দিকে তাকালো। সে বুঝতে পারছিল না আরিয়ান কিভাবে একজন অচেনা লোককে ডিটেকটিভ বলে চিনে ফেললো। মিথ্যে বলবেন না, আপনার পকেটে যে ক্যামেরাটা আছে সেটা বের করুন। আপনি তানিশার ল্যাপটপ থেকে কোম্পানির গোপন ফাইল চুরি করতে এসেছিলেন, তাই না? কি বলছো তুমি? আরিয়ান এই লোকটা আমার ফাইল চুরি করতে এসেছিল? তুমি কিভাবে শিওর হলে? তানিশা, আপনি ওনার পকেট চেক করতে বলুন, তাহলেই প্রমাণ পেয়ে যাবেন তারেক সাহেব ওনাকে পাঠিয়েছেন আমাদের নতুন প্রজেক্টের নকশা চুরি করার জন্য। তানিশা সিকিউরিটি ডেকে মামুনের পকেট চেক করলো। সত্যি সত্যি মামুনের পকেট থেকে একটা গোপন ক্যামেরা আর একটা পেন ড্রাইভ পাওয়া গেল। মামুন ভয়ে সব স্বীকার করে নিল যে তারেক সাহেব তাকে পাঠিয়েছেন আরিয়ানের আসল পরিচয় বের করার জন্য এবং কোম্পানির ফাইল চুরি করার জন্য। আপনি এত বড় সাহস কোথায় পেলেন? আমার অফিসে এসে গুপ্ত চুরি করছেন? আমি আপনাকে পুলিশের হাতে তুলে দেব। উনাকে ছেড়ে দিন তানিশা, উনাকে পুলিশের কাছে দিলে তারেক সাহেব আরও সতর্ক হয়ে যাবেন। আমরা বরং উনাকে দিয়েই তারেক সাহেবকে ভুল তথ্য পাঠাবো। তুমি কি পাগল হয়ে গেলে আরিয়ান? এই লোকটা বিশ্বাসঘাতক, ওকে দিয়ে আমরা কিভাবে কাজ করাবো? বিশ্বাসঘাতকদের কিভাবে কাজে লাগাতে হয় সেটা আমি জানি। মামুন সাহেব,
আপনি যদি পুলিশের হাত থেকে বাঁচতে চান তবে আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। ঠিক আছে, আপনি তারেক সাহেবকে গিয়ে বলবেন আপনি আমাদের নতুন প্রজেক্টের নকশা পেয়েছেন, আর সেই নকশায় অনেক বড় ভুল আছে। আমি আপনাকে একটা ভুয়া ফাইল দেব, আপনি সেটা ওনাকে দেবেন। মামুন রাজি হয়ে গেল এবং আরিয়ান তাকে একটা ভুয়া ফাইল দিয়ে পাঠিয়ে দিল। তানিশা নিজের চেয়ারে ধপ করে বসে পড়লো। তার মাথায় কিছুই ঢুকছিল না। এই 20 বছরের একটা ছেলে কিভাবে এত ঠান্ডা মাথায় এত বড় বড় চাল দিচ্ছে সেটা ভেবে সে অবাক হচ্ছিল। আরিয়ান, তুমি এসব কি করছো? তুমি কিভাবে জানলে যে ও একজন ডিটেকটিভ, আর তুমি ভুয়া ফাইল তৈরি করলে কখন? আমি কাল রাতেই বুঝেছিলাম তারেক সাহেব এত সহজে হার মানবেন না। উনি নিশ্চয়ই আমাদের উপর নজর রাখছেন, তাই আমি জিসানকে বলেছিলাম একটু খোঁজ নিতে। জিসানই আমাকে মামুনের কথা বলেছিল। জিসান এত খবর কিভাবে পায়? ও কি কোনো হ্যাকার নাকি? ওর এত নেটওয়ার্ক কিভাবে তৈরি হলো? জিসান অনেক বড় মাপের হ্যাকার তানিশা। ও টেকনোলজি নিয়ে অনেক কাজ করে। ওর সাহায্যে আমি অনেক কিছুই জানতে পারি। আপনি শুধু আমার উপর ভরসা রাখুন। আমি তোমাকে ভরসা করতে চাই আরিয়ান, কিন্তু তোমার কাজের ধরন আমাকে ভয় পাইয়ে দেয়। তুমি খুব নিখুঁতভাবে সব পরিকল্পনা করো, যেন তুমি অনেক বছর ধরে এইসব ব্যবসা সামলাচ্ছ। আমি ব্যবসা সামলাচ্ছি না তানিশা, আমি শুধু আপনাকে সামলাচ্ছি। আপনি শান্ত হয়ে বসুন, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। আরিয়ান কফি বানাতে চলে গেল। তানিশা বুঝতে পারছিল আরিয়ান জিসানের নাম করে কিছু একটা লুকাচ্ছে। সে ভাবলো জিসানের সাথে কথা বলে সব সত্যি বের করবে। দুপুরের দিকে সুমাইয়া অফিসে এলো তানিশার সাথে দেখা করতে। কি রে তানিশা, আজ তো শুনলাম অফিসে অনেক বড় একটা নাটক হয়ে গেল। আরিয়ান ভাইয়া নাকি একটা গুপ্তচর ধরেছে? হ্যাঁ আরিয়ান, ওকে ধরেছে, কিন্তু ওর কাজের ফাইল দেখে আমার ভয় লাগছে। সুমাইয়া, ও এত নিখুঁত কিভাবে হতে পারে? তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। আরিয়ান ভাইয়াকে অনেক জিনিয়ার ছেলেও ওর সাথে মানিয়েছে। ভালো, তুই ওকে নিয়ে এত সন্দেহ করিস কেন? তুই জানিস না সুমাইয়া, ও জিসানের নাম করে অনেক কিছু লুকাচ্ছে। জিসান নাকি বড় হ্যাকার, কিন্তু আমার মনে হয় এর পেছনে অন্য কোনো বড় রহস্য আছে। তুই এসব রহস্য খোঁজার বন্ধ করে ওকে ভালোবাসতে শুরু কর। কাল রাতে তো তোদের অনেক রোমান্স হয়েছে। শুনলাম তুই নাকি ভাইয়ার বুকে মাথা রেখে ঘুমিয়েছিলি। তুই এসব কোথায় শুনলি? তোকে কে বলেছে এসব বাজে কথা? দাদি বলেছে। সকালে দাদি তোদের রুমে উকি দিয়ে দেখছিল তোরা খুব ঘনিষ্ঠভাবে ঘুমিয়ে আছিস। দাদি তো খুশিতে সবাইকে বলে বেড়াচ্ছে। দাদির এই এক স্বভাব, আমার পার্সোনাল স্পেস বলতে কিছু থাকলো না। আমি আজকে এই দাদিকে বারণ করব এইসব করতে। সুমাইয়া আস্তে আস্তে চলে গেল। তানিশার খুব লজ্জা লাগছিল। সে বুঝতে পারছিল না আরিয়ানকে সে কিভাবে সামলাবে। বিকালবেলা অফিসে আবার একটা বড় সমস্যা তৈরি হলো। কোম্পানির একজন পুরনো ক্লায়েন্ট হঠাৎ করে কন্ট্রাক্ট বাতিল করার ঘোষণা দিল। তানিশা খুব টেনশনে পড়ে গেল। আরিয়ান, এখন কি হবে? এই ক্লায়েন্ট কন্ট্রাক্ট বাতিল করলে আমাদের অনেক বড় লোকসান হবে। আমাদের শেয়ারের দাম পড়ে যাবে। আপনি টেনশন করবেন না তানিশা, আমি ক্লায়েন্টের সাথে কথা বলছি। আপনি শুধু আমার সাথে চলুন। তুমি কি করে কথা বলবে? উনি অনেক রাগী মানুষ। উনি আমার আব্বুর কথা শোনেননি। তুমি গেলে উনি আরো রেগে যাবেন। রাগী মানুষকে কিভাবে শান্ত করতে হয় সেটা আমার জানা আছে। আপনি শুধু আমার উপর ভরসা করে চলুন। আরিয়ান আর তানিশা সেই ক্লায়েন্টের অফিসে গেল। ক্লায়েন্ট তাদের দেখে খুব একটা খুশি হলেন না। তানিশা একটু ঘাবড়ে গিয়েছিল, কিন্তু আরিয়ান খুব শান্ত ছিল। স্যার, আপনি তো অনেক পুরনো ক্লায়েন্ট। আমাদের সাথে আপনার এত বছরের সম্পর্ক, আপনি হঠাৎ এমন সিদ্ধান্ত নিলে আমাদের অনেক ক্ষতি হবে। স্যার, আপনি হয়তো জানেন না, তারেক সাহেবের কোম্পানি এখন দেউলিয়া হওয়ার পথে। ওনার নামে মার্কেটে অনেকগুলো মামলা চলছে। আপনি যদি ওনার সাথে কাজ করেন তবে আপনারও অনেক বড় লোকসান হবে। ভালো নয় স্যার, আপনি শুধু বাইরের দিকটা দেখছেন। আমি আপনাকে কিছু ডকুমেন্টস দেখাচ্ছি, আপনি এগুলো পড়লেই সব বুঝতে পারবেন। আরিয়ান তার ব্যাগ থেকে একটা ফাইল বের করে ক্লায়েন্টের হাতে দিল। ফাইলে তারেক সাহেবের কোম্পানির অনেক গোপন দুর্নীতির প্রমাণ ছিল। ক্লায়েন্ট ফাইলটা পড়ে একদম অবাক হয়ে গেলেন। তানিশাও বুঝতে পারছিল না আরিয়ান এত গোপনীয় ফাইল কিভাবে পেল। ধন্যবাদ স্যার, আপনি আমাদের উপর ভরসা রেখেছেন। আমরা আপনাকে নিরাশ করব না। আমরা শুধু ব্যবসা করি না স্যার, আমরা সম্পর্ক বজায় রাখি। আপনি আমাদের পরিবারের মতো, আপনার ভালো মন্দ দেখা আমাদের দায়িত্ব।
তারা ক্লায়েন্টের অফিস থেকে বেরিয়ে গাড়িতে বসলো। তানিশার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে আরিয়ানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তুমি এই ফাইলগুলো কোথায় পেলে আরিয়ান? ওইসব প্রমাণ তো খুব গোপনীয়, সেগুলো জোগাড় করা তো কোনো সাধারণ মানুষের কাজ নয়। আমি তো আগেই বলেছি তানিশা, জিসান আমাকে সাহায্য করেছে। ও অনেক বড় হ্যাকার। ও তারেক সাহেবের সার্ভার হ্যাক করে এই ফাইলগুলো বের করেছে। জিসান কেন আমাদের জন্য এত রিস্ক নেবে? হ্যাকিং তো একটা অপরাধ, পুলিশ জানলে তো ওর জেল হতে পারে। জিসান আমার জন্য সব করতে পারে তানিশা, ও আমার খুব ভালো বন্ধু। আপনি এসব নিয়ে এত ভাববেন না। আমাদের কোম্পানির একটা বড় সমস্যা তো মিটে গেল, এটাই তো আসল কথা। সমস্যা মিটেছে, কিন্তু আমার মনের ভেতর তো নতুন করে সমস্যা শুরু হয়েছে আরিয়ান। তুমি আমার চোখের সামনেই একটা বিশাল বড় জাল বুনেছো, আর আমি কিছুই করতে পারছি না। এই জালটা শুধু ভালোবাসার জাল তানিশা। আপনি স্বেচ্ছায় এই জালে ধরা দেবেন, দেখবেন তখন আর কোনো সন্দেহ থাকবে না। তারা অফিস শেষ করে বাড়ি ফিরল। রাতে তানিশা ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। এমন সময় আরিয়ানের চাচা হাবিব আর চাচি কুলসুম সেখানে এলেন। তানিশা মা, তুমি তো সারাদিন কাজ নিয়েই থাকো, আরিয়ানকে একটু সময় দাও না। ছেলেটা সারা বাড়ি একা একা ঘুরে বেড়ায়। ও একা ঘুরবে কেন? ওরও তো অনেক কাজ। ও সারাদিন অফিসে আমার সাথে সাথেই তো থাকে। অফিসে তো কাজের সম্পর্ক, কিন্তু বাড়িতে তো স্বামী স্ত্রী সম্পর্ক থাকে। তোমরা দুজন একটু আলাদা সময় কাটাও, কোথাও ঘুরে আসো। চাচি, তানিশা তো আমাকে সময় দিতে চায়, কিন্তু ওর কাজ এত বেশি যে ও সময় পায় না। তবে আমি ঠিক করেছি, এই উইকেন্ডে তানিশাকে নিয়ে লং ড্রাইভে যাব। লং ড্রাইভে যাব মানে? তুমি তো আমাকে কিছু জানাওনি। আমি যাব না, আমার উইকেন্ডে অনেক কাজ আছে, সাইডে যেতে হবে। সাইটের কাজ ম্যানেজার দেখবে। উইকেন্ডে আপনি শুধু আমার সাথে থাকবেন, আমি কোনো কথা শুনবো না। আরিয়ান সবার সামনে তানিশার হাত ধরে নিজের রুমে নিয়ে গেল। তানিশা অনেক চেষ্টা করেও আরিয়ানের হাত ছাড়াতে পারল না। রুমে ঢুকে আরিয়ান দরজা বন্ধ করে দিল। তানিশা খুব রেগে গেল। তুমি সবার সামনে আমার সাথে এমন জোর খাটালে কেন? তুমি কি আমাকে তোমার পুতুল মনে করো? যখন খুশি যা খুশি তাই করবে? আপনি আমার পুতুল নন তানিশা, আপনি আমার রানী। আর আমি আপনাকে একটু একান্তের সময় দিতে চাই, তাই আপনাকে এখানে নিয়ে এলাম। আমার তোমার সাথে কোনো একান্ত সময় কাটানোর দরকার নেই। তুমি দরজা খোলো, আমি ল্যাপটপে কাজ করব। আজ রাতে কোনো কাজ হবে না তানিশা। আজ শুধু আপনি আর আমি থাকবো, আর আমাদের ভালোবাসা থাকবে। আরিয়ান তানিশাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। তানিশার হার্টবিট অনেক বেড়ে গেল। আরিয়ানের চোখের গভীরতা তানিশাকে পাগল করে দিচ্ছিল। আরিয়ান খুব আদরের সাথে তানিশার চুলে হাত বুলিয়ে দিল। তানিশা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললো। সে আরিয়ানের বুকে মাথা রেখে নিজেকে সমর্পণ করলো। আরিয়ান তানিশার কপালে, গালে আর শেষে ঠোঁটে খুব গভীরভাবে চুমু খেলো। তাদের দুজনের মাঝে সব দূরত্ব যেন এই চুমুর মাধ্যমে শেষ হয়ে গেল। তানিশা আরিয়ানের গলা জড়িয়ে ধরলো, আর তাদের ভালোবাসা এক নতুন মাত্রা পেল। আমি জানতাম তানিশা, আপনি আমার ভালোবাসার কাছে হার মানবেন। আপনার এই রাগী চেহারার পেছনে একটা খুব নরম মন আছে, যা শুধু আমাকে ভালোবাসে। তুমি একটা জাদুকর আরিয়ান, তুমি আমাকে পুরো বদলে দিয়েছো। আমি আর তোমার সাথে রাগ করে থাকতে পারছি না। রাত অনেক গভীর হলো। তানিশা আর আরিয়ান একে অপরের বাহুডোরে ঘুমিয়ে পড়লো। তানিশা বুঝতে পারলো সেই পিচ্ছি ছেলেটার প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে। কিন্তু পরদিন সকালে তারেক সাহেবের একটা নতুন চাল তাদের সব আনন্দ মাটি করে দিল। তারেক সাহেব মিডিয়াতে একটা খবর ছড়িয়ে দিলেন যে চৌধুরী সাহেবের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে এবং তারা মার্কেট থেকে টাকা চুরি করছে। এই খবর শুনে চৌধুরী সাহেবের প্রেসার বেড়ে গেল এবং তিনি অসুস্থ হয়ে পড়লেন। তানিশা খুব কান্নাকাটি করছিল। আব্বুর কিছু হলে আমি কাউকে ছাড়বো না আরিয়ান। তারেক সাহেব আমাদের সব শেষ করে দিল। এখন আমরা কি করব? মিডিয়া তো আমাদের পিছু ছাড়বে না। আপনি কাঁদবেন না তানিশা, আমি আছি তো। আমি সব সামলে নেব। তারেক সাহেব নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন। আমি আজই ওনার সব খেলা শেষ করে দেব। কিন্তু আরিয়ান, মিডিয়া তো আমাদের নামে অনেক আজেবাজে কথা বলছে। আমাদের ইনভেস্টররা তো টাকা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। ইনভেস্টরদের আমি সামলাচ্ছি ভাইয়া, আপনি শুধু আব্বুর খেয়াল রাখুন। আমি একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করছি, সেখানে আমি সব প্রমাণ সবার সামনে আনব। তুমি প্রেস কনফারেন্স করবে? তুমি তো আমাদের লিগ্যাল অ্যাডভাইজার নও। তুমি কি বলবে মিডিয়াকে?
ওরা তো তোমাকেও ছেড়ে বলবে না। মিডিয়া আমাকে নিয়ে কিছু বলতে পারবে না তানিশা, কারণ আমি তাদের হাতে এমন কিছু তুলে দেব যা তারা কল্পনাও করতে পারবে না। আপনি শুধু আমার সাথে থাকবেন। আরিয়ান খুব কনফিডেন্টলি তানিশার হাত ধরলো। তানিশার মনে হচ্ছিল আরিয়ান সত্যিই তাদের সব সমস্যা দূর করে দেবে, কিন্তু আরিয়ান কি প্রমাণ মিডিয়াকে দেখাবে আর তারেক সাহেবকে কিভাবে আটকাবে সেটা নিয়ে সবার মনে অনেক প্রশ্ন ছিল। চতুর্থ পর্ব এখানেই শেষ হলো, অনেক রোম্যান্স আর নতুন বিপদের ইশারা নিয়ে। আব্বুর অবস্থা এখন কেমন? ডাক্তার কি বললো ফাহাদ ভাইয়া? ডাক্তার বললেন আব্বুর প্রেশার অনেক বেড়ে গিয়েছে, এখন ঔষধ দেওয়া হয়েছে, তাই ঘুমাচ্ছেন। তবে ওনাকে একদম টেনশন ফ্রি রাখতে হবে। কিভাবে টেনশন ফ্রি থাকবো বলো? একদিকে মিডিয়া আমাদের নামে একটু মিথ্যা খবর ছড়াচ্ছে, কোম্পানির শেয়ারের দাম পড়ে যাচ্ছে। টোরাপুটো এইসব শুনে অসুস্থ হয়ে পড়লেন। আমার তো মনে হচ্ছে ওই শয়তান তারেক মিডিয়াকে টাকা খাইয়ে এসব করাচ্ছে। আমাদের পরিবারের সুখ ওর সহ্য হচ্ছে না। আপা, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। আমাদের আরিয়ান থাকতে আপনাদের কোম্পানির কোনো ক্ষতি হতে পারে না। আমার ছেলেটা কাল রাত থেকে 1 সেকেন্ডের জন্য ঘুমায়নি। ও শুধু ল্যাপটপ নিয়ে বসে আছে আর জিসানের সাথে কথা বলছে। জানি না ও কি প্ল্যান করেছে। আমার আরিয়ান অনেক বুদ্ধিমান, আপনারা ওর ওপর ভরসা রাখুন। ও ঠিক একটা রাস্তা বের করবে। রাস্তা আর কি বের করবে? পিচ্ছি একটা ছেলে। ও কি মিডিয়ার এত বড় বড় সাংবাদিকদের সামলাতে পারবে নাকি? তানিশার উচিত কোনো বড় উকিল ধরা। তুমি সবসময় এত নেগেটিভ কথা বলো কেন বলো তো? রোকসানা, আরিয়ান তো কাল তো ক্লায়েন্টকে কিভাবে সামলেছে সেটা তো আমরা সবাই দেখলাম। ও ঠিক পারবে। আমার তো মনে হয় আরিয়ানের সাথে ফাহাদেরও থাকা উচিত। একা একটা ছেলের ওপর এত বড় দায়িত্ব দেওয়া ঠিক হচ্ছে না। হ্যাঁ হাবিব ঠিকই বলছে। ফাহাদ তো বড় ভাই, ওর তো কিছু দায়িত্ব আছে। মিডিয়ার সামনে কথা বলা তো এত সহজ কাজ নয়। আমার বোন সাইমা তো এমনিতেই অনেক টেনশনে আছে, তোমরা সবাই মিলে ওকে আরো ভয় পাইয়ে দিচ্ছ। আরিয়ান যখন বলেছে ও সামলাবে, তখন ওকে সুযোগ দেওয়া উচিত। খালামণি ঠিকই বলেছে, আরিয়ান যখন দায়িত্ব নিয়েছে তখন ও ঠিক কিছু একটা করবে। আমি ওর চোখে কাল অনেক বড় একটা আত্মবিশ্বাস দেখেছি। তানিশা, তুই যে আরিয়ানকে এত বিশ্বাস করতে শুরু করেছিস, এটা দেখে আমার খুব ভালো লাগছে। তোদের স্বামী স্ত্রীর এই একতাই এখন আমাদের সবচেয়ে বড় শক্তি। আমার ভাইটা তো ছোটবেলা থেকেই জাদুকর তানিশা। তুই শুধু ওর সাথে থাকিস, দেখবি ও তোদের কোম্পানির সব সম্মান ফিরিয়ে আনবে। আমাদের সেলক সাহেব এখন মিডিয়ার হিরো হতে চলেছেন। আমরা টিভিতে ওনার লাইভ প্রেস কনফারেন্স দেখব। সবাই যখন ড্রয়িং রুমে বসে এসব নিয়ে আলোচনা করছিল, তখন আরিয়ান সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। তার পরনে একটা কালো রঙের ফর্মাল স্যুট ছিল। আরিয়ানকে আজ অনেক বেশি স্মার্ট আর পরিণত লাগছিল। তানিশা মুগ্ধ দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। আপনারা সবাই এত মন খারাপ করে বসে আছেন কেন? আমি তো আগেই বলেছি সব ঠিক হয়ে যাবে। আব্বু কেমন আছেন এখন? আব্বু ঘুমাচ্ছে আরিয়ান, কিন্তু তুমি এই পেপার কোথায়? আব্বু ঘুমাচ্ছে আরিয়ান, কিন্তু তুমি এই পোশাকে কোথায় যাচ্ছ? তুমি কি সত্যিই মিডিয়ার সামনে কথা বলবে? হ্যাঁ তানিশা, আমি আজ মিডিয়াকে সব সত্যি প্রমাণ দেখাবো। আপনিও আমার সাথে যাবেন, কারণ আপনি কোম্পানির এমডি, আপনার উপস্থিতি সেখানে খুব দরকার। কিন্তু আরিয়ান, মিডিয়ার লোক অনেক কড়া কড়া কথা বলবে। তারা তো আমাদের অপমান করার জন্য তৈরি আছে। আমরা কিভাবে তাতে সামলাবো? তারা প্রশ্ন করবে আর আমরা উত্তর দেব তানিশা। অপমান তারা করবে যারা অন্যায় করেছে। আমরা তো কোনো অন্যায় করিনি, তাই আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আরিয়ান, আমি কি তোর সাথে যাব? আমার মনে হয় তোর পাশে থাকা আমার উচিত। না ভাইয়া, আপনি আব্বুর কাছে থাকুন। আব্বুর জ্ঞান ফিরলে তাকে সাহস দেবেন। আমি আর তানিশাই যথেষ্ট মিডিয়াকে সামলানোর জন্য। জিসান ওখানে সব ব্যবস্থা করে রেখেছে। জিসান তো একজন হ্যাকার, সে মিডিয়া সামলাবে কিভাবে? আমি কিছুই বুঝতে পারছি না আরিয়ান। জিসান শুধু হ্যাকার নয়, ওর মিডিয়াতে অনেক ভালো কানেকশন আছে। তানিশা, আপনি শুধু আমার হাত ধরে চলুন, বাকিটা আমি দেখছি। আরিয়ান তানিশার হাত ধরে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়িতে বসে তানিশা খুব নার্ভাস ফিল করছিল। আরিয়ান তানিশার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখলো। আমার খুব ভয় লাগছে আরিয়ান। যদি আমরা প্রমাণ করতে না পারি, তবে আমাদের কোম্পানি সত্যি সত্যি দেউলিয়া হয়ে যাবে, আর আব্বু সেটা সহ্য করতে পারবেন না। আমি থাকতে আপনার চোখে পানি আসবে না তানিশা। আমি আপনাকে কথা দিচ্ছি, আজ তারেক সাহেবের সব অহংকার
মাটিতে মিশে যাবে। তুমি এত কনফিডেন্টলি কিভাবে বলছো? তোমার কাছে এমন কি প্রমাণ আছে যা তারেক সাহেবকে আটকাতে পারবে? আমার কাছে এমন প্রমাণ আছে যা শুধু তারেক সাহেবকে আটকাবে না, তাকে সোজা জেলে পাঠাবে। আপনি শুধু প্রেস কনফারেন্সে চুপ করে বসে থাকবেন আর দেখবেন। তারা কনফারেন্স হলে পৌঁছলো, যেখানে আগে থেকেই অনেক সাংবাদিক ক্যামেরা নিয়ে বসেছিল। তানিশাকে দেখে সাংবাদিকরা একসাথে অনেক কথা বলতে শুরু করলো। আরিয়ান তানিশাকে গার্ড দিয়ে স্টেজে নিয়ে গেল। জিশান সেখানে আগে থেকেই ছিল, সে আরিয়ানকে ইশারা করে সব ঠিক আছে বোঝালো। আরিয়ান মাইকের সামনে গিয়ে দাঁড়ালো। আপনারা সবাই শান্ত হন। আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমরা আজ এখানে এসেছি। আপনারা একজন একজন করে কথা বলুন। আমি এই কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার আরিয়ান। আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি। আমাদের কোম্পানি দেউলিয়া হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের সব প্রজেক্ট রানিং আছে। তারেক সাহেব, আপনাদের যে ডকুমেন্টস দিয়েছেন সেগুলো সব জাল আর ফেক। আমরা আজ আপনাদের আসল ডকুমেন্টস দেখাবো। ওনার অনেক বড় লাভ আছে, আর সেই লাভের কথা আমি প্রমাণসহ আপনাদের দেখাচ্ছি। জিসান, স্ক্রিনে ওই ভিডিওটা প্লে করো। জিশান ল্যাপটপে কিছু একটা টাইপ করতেই পেছনের বড় স্ক্রিনে একটা ভিডিও চলতেই ভিডিওতে দেখা যাচ্ছে তারেক সাহেব আর ডিটেকটিভ মামুন কথা বলছেন। তারেক সাহেব মামুনকে টাকা দিচ্ছেন আর বলছেন চৌধুরী সাহেবের কোম্পানির ফেক ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে মিডিয়াতে ছড়াতে। ভিডিওটা দেখে কনফারেন্স হলের সব সাংবাদিক অবাক হয়ে গেল। তানিশাও হাঁ করে স্ক্রিনের দিকে তাকিয়েছিল। কিভাবে পেয়েছি সেটা বড় কথা নয়, বড় কথা হলো সত্যটা আপনাদের সামনে এসেছে। শুধু এই ভিডিও নয়, আমার কাছে তারেক সাহেবের সব অবৈধ ইনভেস্টমেন্টের লিস্ট আছে। আপনারা একদম ঠিক ধরেছেন। তারেক সাহেব শুধু আমাদের কোম্পানি নয়, সাধারণ ইনভেস্টরদেরও ঠকাচ্ছেন। আমি আজই ওনার বিরুদ্ধে মানহানি আর জালিয়াতির মামলা করছি। আপনারা সবাই দেখলেন তো, আমাদের কোম্পানি একদম স্বচ্ছ। আমরা কোনো দুর্নীতি করিনি। তারেক সাহেব আমাদের ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু সত্য সবসময় জয় হয়। প্রেস কনফারেন্স খুব সফলভাবে শেষ হলো। সাংবাদিকরা তারেক সাহেবের বিরুদ্ধে খবর প্রচার করার জন্য দৌড়ে বেরিয়ে গেল। তানিশা আরিয়ানের দিকে তাকিয়ে আনন্দে কেঁদে ফেলল। সে সবার সামনে আরিয়ানকে জড়িয়ে ধরল। আরিয়ান হাসি মুখে তানিশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তুমি সত্যিই জাদুকর আরিয়ান, তুমি সব ঠিক করে দিলে। আমি বুঝতে পারছি না তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো। আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই তানিশা। আমি তো আমার পরিবারের জন্যই কাজ করেছি। আপনি কাঁদছেন কেন? এবার তো হাসুন। এটা আনন্দের কান্না আরিয়ান। আমি ভাবতেই পারিনি তুমি এত নিখুঁতভাবে তারেক সাহেবকে এক্সপোজ করবে। তুমি ওই ভিডিওগুলো কিভাবে জোগাড় করলে? মামুনকে যখন আমি ফেক ফাইল দিয়ে পাঠিয়েছিলাম, তখনই জিসান ওর জামায় একটা হিডেন ক্যামেরা সেট করে দিয়েছিল। তাই মামুন যখন তারেক সাহেবের সাথে দেখা করতে যায় তখন সব রেকর্ড হয়ে যায়। তুমি এত আগে থেকে এত কিছু ভেবে রেখেছিলে? তোমার মাথাটা কি কম্পিউটার দিয়ে বানানো নাকি? আমি তো তোমার বুদ্ধির কাছে বরাবরই হেরে যাই। ভাবি, আমার বন্ধুটা আসলে একটা কম্পিউটার। ও চাইলে সারা দুনিয়া নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে পারে। আপনি শুধু ওকে একটু ভালোবাসুন। জিসান ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন। আপনি না থাকলে হয়তো এসব প্রমাণ আমরা পেতাম না। আমাকে ধন্যবাদ দেবেন না ভাবি, আমি আরিয়ানের জন্য সব করতে পারি। আর তাছাড়া দুষ্টু লোকদের শাস্তি দেওয়া তো ভালো কাজ। তারা সবাই অনেক আনন্দ করে বাড়িতে ফিরল। বাড়িতে তখন টিভির খবর দেখে সবাই খুশিতে আত্মহারা। চৌধুরী সাহেবের জ্ঞান ফিরেছে এবং তিনি খবর দেখে অনেক শান্তি পেয়েছেন। তানিশা আর আরিয়ান ঘরে ঢুকতেই সবাই তাদের ঘিরে ধরল। তানিশা মা, তোরা জিতে গেছিস। তারেক শয়তানের আসল রূপ সারা দেশ দেখে নিচ্ছে। আমি তো আনন্দেই পাগল হয়ে যাচ্ছি। আরিয়ান বাবা, তুমি আজ আমার সারা জীবনের অর্জনকে বাঁচিয়ে দিয়েছো। আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকলাম। তুমি শুধু আমার জামাই নাও, তুমি আমার আসল ছেলে। আব্বু, আপনি এসব বলে আমাকে লজ্জা দেবেন না। আপনি সুস্থ হয়ে উঠুন, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমার তো খুশিতে চোখে পানি চলে আসছে। আমি বলেছিলাম না আমার নাতি একদিন সব অন্ধকার দূর করে দেবে। ফাতেমা, দেখলে তো আমার নাতির কামাল। আমার নাতি তো হিরের টুকরো আপা, ওর মতন ছেলে লাখে একটা হয়। তানিশা, এবার তো অন্তত আমার নাতিটাকে তুই একটু আদর যত্ন কর। নানি, আমি ওকে অনেক যত্ন করি। আপনারা সবাই শুধু আমাকে দোষ দেন। ও তো আমার পিচ্চি বর, ওকে তো আমি চোখে চোখেই রাখি।
তানিশা, তুই তো দেখি পুরো পাল্টে গেছিস। আগে তো আরিয়ানের নাম শুনলেই রেগে যেতিস, আর এখন ওকে পিচ্ছি বর বলে আদর করছিস। এটাই তো ভালোবাসা ফাহাদ। এই বিপদের সময় তো মানুষ চেনা যায়। আরিয়ান তানিশাকে প্রমাণ করে দিয়েছে যে সে কতটা যোগ্য। আরিয়ান, তুই তো দেখি পুরো হিরো হয়ে গেলি রে। তোর এই বুদ্ধির তারিফ তো সারা মিডিয়া করছে। আমি তো গর্বে ফুলে যাচ্ছি। শ্যালক সাহেব, আপনি তো আমাদের মুখ উজ্জ্বল করে দিলেন। এত বড় খুশিতে তো পার্টি আয়োজন হওয়া উচিত। একদম ঠিক বলেছে রফিক ভাইয়া। আজ রাতে তানিশা আর আরিয়ান ভাইয়ার জন্য স্পেশাল পার্টির ব্যবস্থা করতে হবে। আমি সব রেডি করছি। সারা বাড়িতে একটা উৎসবের আমেজ শুরু হয়ে গেল। সবাই মিলে অনেক আনন্দ করতে লাগলো। তানিশা আরিয়ানের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছিল। আরিয়ানও চোখের ইশারায় তানিশাকে কিছু একটা বলছিল, যা শুধু তারাই বুঝছিল। অন্যদিকে তারেক সাহেবের অফিসে তখন একদম লঙ্কা কাণ্ড চলছে। তারেক সাহেব রাগে টিভিসি ভাঙচুর করছেন। তার সামনে তার এক গুন্ডা দাঁড়িয়ে কাঁপছে। ওই পিচ্ছি ছেলেটা আমার সব শেষ করে দিল। আমার এত বছরের সাজানো প্ল্যান ও এক মুহূর্তে মাটিতে মিশিয়ে দিল। আমি ওকে ছাড়বো না। বস, পুলিশ কিন্তু আপনাকে খুঁজছে। মিডিয়াতে আপনার এই ভিডিও দেখে সবাই খেপে গেছে। আমাদের এখন লুকিয়ে থাকা উচিত। আমি পালাবো না। আমি ওই আরিয়ানকে শেষ করেই তবেই এখান থেকে যাব। ও আমার সম্মান কেড়ে নিয়েছে। আমি ওর সবচেয়ে প্রিয় জিনিস কেড়ে নেব। আপনি কি করতে চাইছেন? বস, আমাদের এখন তো কোনো ক্ষমতা নেই। কোম্পানির সব লোক আমাদের ছেড়ে পালিয়েছে। আমার ক্ষমতা এখনো শেষ হয়নি। তুমি আজ রাতেই ছেলের জোগাড় করো। আমি তানিশাকে কিডন্যাপ করব। তানিশের কিছু হলে ওই আরিয়ান তিলে তিলে মরবে, আর চৌধুরী সাহেবও শেষ হয়ে যাবে। কিন্তু বস, তনিষা ম্যাডামের সাথে তো সবসময় ওই আরিয়ান থাকে। ওকে কিডন্যাপ করা কঠিন হবে। কোনো কঠিন নয়। আমি জানি কিভাবে ওদের জালে ফেলতে হয়। তুই শুধু গাড়ি আর লোক রেডি রাখ। কাল সকালে আমরা তানিশাকে তুলে নেব। তারেক সাহেব একটা ভয়ঙ্কর প্ল্যান তৈরি করে ফেললেন। এদিকে চৌধুরী বাড়িতে রাতের বেলা স্পেশাল ডিনারের আয়োজন করা হয়েছে। সবাই খুব আনন্দে খাবার খাচ্ছে। তানিশা আজ নিজের হাতে আরিয়ানকে খাবার বেড়ে দিচ্ছিল। পরিবারের সবাই তাদের এই পরিবর্তন দেখে খুব মজা পাচ্ছিল। কি গো তানিশা, আজ তো দেখছি নতুন জামাইয়ের অনেক খাতির করা হচ্ছে। আমাদের তো কেউ এত যত্ন করে না। তুমি তো আর আরিয়ানের মতো কোম্পানি বাঁচাওনি। তুমি তো শুধু ঘরে বসে খবর দেখো। তোমাকে কে যত্ন করবে? কুলসুম ঠিকই বলেছে তানিশা। আজ থেকে আরিয়ানকে মাথায় করে রাখবে। এটাই তো স্বাভাবিক। যা কাজ ছেলেটা করেছে। আমি তো আরিয়ানের সাহসের কথা ভেবেই অবাক হচ্ছি। মিডিয়ার সামনে দাঁড়িয়ে এত বড় একটা সত্যি প্রমাণ করা কি চারটিখানি কথা নয়? হ্যাঁ, আমার তো মনে হয় আরিয়ানের মতো একটা বুদ্ধিমান ছেলে আমাদের সবার পরিবারেই একটা করে দরকার। তাহলে আর কোনো বিপদ হবে না। আমার ছেলেটা আপনাদের সবার ভালোবাসায় অনেক বড় হয়ে গেছে। আপনারা ওকে এভাবে আশীর্বাদ করবেন। তানিশা মা, তুমি আমার ছেলেকে অনেক সুখে রেখো। ও খুব নরম মনের মানুষ। ও তোমাদের অনেক ভালোবাসে। আম্মু, আপনি একদম চিন্তা করবেন না। আমি আরিয়ানের অনেক খেয়াল রাখবো। ও এখন শুধু আমাদের ছেলে নয়, ও আমার পুরো পৃথিবী। তানিশার এই কথা শুনে আরিয়ান অবাক হয়ে তার দিকে তাকালো। তানিশা সবার সামনে এত বড় একটা কথা বলে ফেলবে সেটা আরিয়ান আশা করেনি। ডিনার শেষ করে সবাই নিজের নিজের রুমে চলে গেল। তানিশা আর আরিয়ান তাদের রুমে এসে ঢুকলো। তানিশা আজ অনেক খুশি ছিল। সে নিজেই দরজা বন্ধ করে আরিয়ানের দিকে এগিয়ে এলো। তুমি আজ যা করেছো তার জন্য তোমাকে আমি পুরো জীবন দিয়ে দিলেও সেই ঋণ শোধ হবে না আরিয়ান। আমার কোনো ঋণ শোধ করতে হবে না তানিশা। আমি শুধু আপনার একটু ভালোবাসা চাই। এর বাইরে আমার আর কিছুই পাওয়ার নেই। তুমি আমার ভালোবাসা তো অনেক আগেই পেয়ে গেছো আরিয়ান। আমি শুধু আমার জেদের জন্য সেটা স্বীকার করতে পারছিলাম না। আজ কি সেই জেদ শেষ হয়ে গেছে তানিশা? আজকে আপনি মন থেকে আমাকে আপনার স্বামী হিসেবে মেনে নিয়েছেন? হ্যাঁ আরিয়ান, আমি মন থেকে তোমাকে মেনে নিয়েছি। তুমি শুধু আমার পিচ্চি বড় নও, তুমি আমার সম্মান, আমার রক্ষাকর্তা, আমার সত্যিকারের ভালোবাসা। তানিশা আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরলো। আরিয়ান তানিশার মাথায় হাত বুলিয়ে তাকে বুকে টেনে নিল। তানিশার চোখে জল ছিল, কিন্তু সেটা ছিল পরম শান্তির জল। আরিয়ান তানিশার মুখটা দুই হাত দিয়ে উপরে তুললো আর তার চোখে চোখ রাখলো।
আমি আপনাকে অনেক ভালোবাসি তানিশা। আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকেই আমার মনে শুধু আপনি ছিলেন। আজ আপনাকে পুরোটা নিজের করে পেয়ে আমার সব স্বপ্ন সত্যি হয়ে গেল। আমিও তোমাকে অনেক ভালোবাসি আরিয়ান। তুমি আমাকে যেভাবে আগলে রেখেছো, আমি আর কখনো তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না। আরিয়ান তানিশার কপালে অনেক আদরের সাথে একটা চুমু খেলো। এরপর সে তানিশার গালে আর ঠোঁটে গভীর চুমু দিতে শুরু করলো। তানিশাও আজ আরিয়ানকে কোনো বাধা দিল না। সে নিজেকে পুরোটা আরিয়ানের ভালোবাসায় সঁপে দিল। তাদের দুজনের এই রোমান্টিক মুহূর্ত রুমের চারপাশের পরিবেশকে অনেক বেশি সুন্দর করে তুলেছিল। তানিশা আরিয়ানের ঘাড়ের কাছে বুক লুকিয়ে তার উষ্ণতা অনুভব করছিল। তুমি আমার জীবনে না এলে আমি হয়তো কোনো দিন সত্যিকারের ভালোবাসা কি সেটা বুঝতেই পারতাম না আরিয়ান। তুমি আমার অন্ধকার জীবনে আলো নিয়ে এসেছো। আপনি আমার জীবনের একমাত্র আলো তানিশা। আমাদের এই ভালোবাসা কেউ কখনো ভাঙতে পারবে না। আমি আপনাকে সবসময় এভাবেই আগলে রাখবো। তুমি আমার সাথে কখনো লুকোচুরি খেলবে না তো আরিয়ান? এখনো আমাকে তোমার সব কথা বলনি। আমার মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে কিছু একটা বলছো না। আমি সময় হলে আপনাকে সব কথা বলবো তানিশা। আমার কোনো কথায় আপনার কোনো ক্ষতি হবে না, বরং আপনি অনেক খুশি হবেন। ঠিক আছে, আমি আর তোমাকে কোনো প্রশ্ন করব না। তুমি যখন চাইবে তখনই আমাকে সব বলো। আমি শুধু তোমাকে চাই। রাত অনেক গভীর হলো আর তাদের দুজনের প্রেমের গভীরতা আরো বাড়তে লাগলো। তারা একে অপরের কাছে একদম মিশে গেল। তানিশার মনের সব সন্দেহ আজ পুরোপুরি দূর হয়ে গিয়েছিল। সে শুধু আরিয়ানের প্রেমে পাগল হয়েছিল। কিন্তু তাদের এই সুন্দর ভালোবাসার রাতের বাইরে যে অনেক বড় একটা কালবৈশাখী ঝড় অপেক্ষা করছে সেটা তারা কেউ জানতো না। তারেক সাহেব তার গুন্ডাদের নিয়ে পুরো প্রস্তুত হয়ে আছেন তানিশাকে শেষ করার জন্য। পঞ্চম পর্ব এখানেই শেষ হলো, অনেক আবেগ, ভালোবাসা আর আসন্ন বিপদের ইশারা দিয়ে। আগামী পর্বে দেখা যাবে তারেক সাহেবের ভয়ঙ্কর প্ল্যান আর আরিয়ানের সেই বিশাল টুইস্ট যা পুরো গল্পকে একটি নতুন মাত্রা দেবে। তুমি আজ এত সকালে উঠে পড়েছো কেন আরিয়ান? তুমি তো কাল রাতে অনেক দেরিতে ঘুমিয়েছো। আমার চোখে আজ ঘুম নেই তানিশা। আপনাকে এভাবে নিজের করে পাওয়ার আনন্দ আমাকে ঘুমাতে দিচ্ছে না। আপনি এত সকালে কোথায় যাওয়ার জন্য তৈরি হচ্ছেন? আমাকে সাইডে যেতে হবে। আজ অনেক সকালে লেবারদের একটা মিটিং আছে, সেটা আমাকেই সামলাতে হবে। তুমি একটু ঘুমিয়ে নাও, আমি কাজ শেষ করে চলে আসব। আমার কেন যেন মনটা খুব কুক গাইছে তানিশা। আপনি আজ সাইটে না গেলে হয় না? আপনার তো একটু বিশ্রাম দরকার। আমি একদম ঠিক আছি আরিয়ান, তুমি চিন্তা করো না। আমি খুব জলদি কাজ শেষ করে ফিরে আসব। তারপর আমরা সারাদিন একসাথে থাকবো। ঠিক আছে, আপনি সাবধানে যাবেন আর সাইটে পৌঁছে আমাকে জানাবেন। আমার খুব টেনশন হচ্ছে। তানিশা হাসি মুখে আরিয়ানের কপালে একটা চুমু দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। তানিশা নিজের গাড়ি ড্রাইভ করে সাইটের দিকে রওনা হলো। রাস্তা তখনও বেশ ফাঁকা ছিল। হঠাৎ করে পেছন থেকে দুটো কালো গাড়ি তানিশার গাড়িকে ওভারটেক করে সামনে এসে দাঁড়ালো। তানিশা বাধ্য হয়ে গাড়ি ব্রেক করলো। গাড়ি থেকে কয়েকজন লোক নেমে তানিশার গাড়ির কাছে এলো। আপনারা কারা? আমার গাড়ির সামনে এইভাবে পথ আটকে দাঁড়িয়েছেন কেন? আমাকে সাইডে যেতে দিন। আপনাকে আর সাইডে নয়, আমাদের সাথে যেতে হবে ম্যাডাম। তারেক সাহেব আপনার জন্য অনেক আগ্রহ নিয়ে আক্ষেপ করছেন। তারেক সাহেব মানে কি? আপনারা তারেক সাহেবের লোক? আমি কোথাও যাব না। আপনারা আমার রাস্তা থেকে সরে দাঁড়ান। গুন্ডারা তানিশার কোনো কথা না শুনে জোর করে তাকে গাড়ি থেকে নামিয়ে তাদের গাড়িতে তুলে দিল। তানিশা অনেক চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তারা তানিশার মুখে রুমাল চেপে তাকে অজ্ঞান করে ফেললো। এদিকে বাড়িতে আরিয়ান নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তার ফোন বেজে উঠলো। জিশান ফোন করেছে। দোস্ত, অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। তারেক সাহেবের লোকেরা তানিশা ভাবিকে মাঝ রাস্তা থেকে কিডন্যাপ করেছে। আমি সিসিটিভি ফুটেজ ট্র্যাক করেছি। তুই কি বলছিস জিসান? তানিশাকে কিডন্যাপ করেছে? ওই তারেক শয়তানের এত বড় সাহস! আমি ওকে আজ পৃথিবীর বুক থেকে মুছে ফেলবো। তুই মাথা ঠান্ডা রাখ দোস্ত। ওরা ভাবিকে তারেক সাহেবের ওই পুরনো গোডাউনে নিয়ে যাচ্ছে। তুই কি তোর সিকিউরিটি টিমকে পাঠাবি নাকি তুই নিজেই যাবি? আমি নিজেই যাব জিসান। আজ আমার আসল রূপ ওই তারেক শয়তানকে দেখতে হবে। তুই শুধু আমার ব্ল্যাক স্কোয়াডকে ওখানে রেডি থাকতে বল, আমি এখনই আসছি। আরিয়ান আর শান্ত ছেলে রইল না। তার চোখে মুখে এক ভয়ঙ্কর রাগ ফুটে উঠল। সে খুব দ্রুত একটা কালো জ্যাকেট পরে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ির কেউ কিচ্ছু বুঝতে পারলো না। ওদিকে তারেক সাহেবের পুরনো গোডাউনে তানিশার জ্ঞান ফিরে এলো।
তানিশা দেখলো তার হাত পা একটা চেয়ারের সাথে বাঁধা আছে, আর তার সামনে তারেক সাহেব শয়তানের মতো হাসছেন। কি গো তানিশার মা, তোমার ঘুম ভাঙলো? আমি তো অনেকক্ষণ ধরে তোমার জ্ঞান ফেরার অপেক্ষা করছি। আপনি অনেক বড় ভুল করছেন তারেক সাহেব। আমাকে এইভাবে কিডন্যাপ করে আপনি পুলিশ আর আইনের হাত থেকে বাঁচতে পারবেন না। পুলিশ আর আইন সব আমার পকেটে থাকে তানিশা। আমি তোমার ওই পিসি বরের সব অহংকার আজ ভেঙে দেব। ও আমার অনেক ক্ষতি করছে। আরিয়ান আপনাকে একদম ছাড়বে না। আপনি জানেন না আরিয়ান কত বুদ্ধিমান। ও ঠিক আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। তোমার পিসি বর শুধু ফাইল টাইপ করতে পারে আর কম্পিউটারে কিছু কাজ করতে পারে। ও আমার এই গুন্ডাদের সাথে কি লড়াই করবে? ও তো এখানে আসতেই পারবে না। আরিয়ান একা নয়, ওর সাথে জিসান আছে, আর সত্য সবসময় আরিয়ানের সাথে থাকে। আপনি আমার আব্বুর কোম্পানির কিছুই করতে পারবেন না। আমি তোমার আব্বুর কোম্পানি তো নেবই, সাথে তোমার আরিয়ানের জীবনও আজ শেষ করব। আমি ওকে ফোন করে এখানে ডেকেছি, ও এলেই ওর লাশ পড়বে। তারেক সাহেবের কথা শেষ হতে না হতেই গোডাউনের বিশাল লোহার দরজা প্রচন্ড শব্দে ভেঙে পড়ল। তারেক সাহেব আর তার গুন্ডারা চমকে দরজার দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে 10টি কালো গাড়ি আর প্রায় 50 জন কমান্ডো পোশাক পরা অস্ত্রধারী সিকিউরিটি গার্ড। গার্ডদের মাঝখানে দিয়ে হেঁটে ভেতরে ঢুকলো আরিয়ান, তার সাথে আছে জিসান। আরিয়ানের হাঁটার ভঙ্গি আর চোখের দৃষ্টি দেখে মনে হচ্ছিল যেন কোনো বিশাল সাম্রাজ্যের রাজা তার এলাকায় পা রেখেছে। তানিশা অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। তুমি এখানে এতগুলো অস্ত্রধারী লোক নিয়ে কিভাবে এলে? তোমার মতো একজন সাধারণ কর্মচারীর ছেলের কাছে এত ক্ষমতা কোথা থেকে এলো? আমি সাধারণ কর্মচারীর ছেলে নই তারেক সাহেব। আমার আসল পরিচয় জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। তুমি এসব কি আবল তাবল বকছো? তুমি তো ওই শফিক সাহেবের ছেলে। চৌধুরী সাহেবের অফিসে সাধারণ চাকরি করো। তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। আমি আপনাদের সবার ধারণার বাইরে। শফিক সাহেব আমার বাবা ঠিকই, কিন্তু আমি সাধারণ কেউ নই। আমি এআর হোল্ডিংস আর এআর গ্রুপের ফাউন্ডার এবং সিইও। আমি সেই গোপন বিলিয়নিয়ার যে চৌধুরী সাহেবের কোম্পানিকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। আরিয়ানের কথা শুনে গোটা গোডাউনে পিনপতন নীরবতা নেমে এলো। তানিশার চোখ কপালে উঠে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না তার পিচ্ছি বর আসলে একজন বিশাল বড় বিলিয়নের ব্যবসায়ী। তারেক সাহেবের বুক একদম সাদা হয়ে গেল। সে ভয়ে কাঁপতে শুরু করলো। এটা কিছুতেই হতে পারে না। তুমি এআর গ্রুপের মালিক হতে পারো না। তুমি তো মাত্র 20 বছরের একটা ছেলে। বয়স দিয়ে মেধা আর ক্ষমতা বিচার করবেন না তারেক সাহেব। আমার বন্ধু আরিয়ান নিজের চেষ্টায় এই বিশাল সাম্রাজ্য তৈরি করেছে, আর আমি ওর পার্টনার জিসান আহমেদ। চৌধুরী সাহেবের কোম্পানি যখন বিপদে পড়েছিল তখন আমি বেনামে বিশাল অঙ্কের টাকা ইনভেস্ট করেছিলাম, কারণ আমি তানিশাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম। তুমি আমাকে আগে থেকে ভালোবাসতে আরিয়ান, আর আমি এত বড় একজন বিলিনিয়ার হয়ে আমার কাছে সাধারণ কর্মচারী সেজেছিলে। আমি চেয়েছিলাম আপনি আমাকে আমার টাকার জন্য নয়, বরং আমার মনের জন্য ভালোবাসুন। তানিশা, আমি চেয়েছিলাম আপনি আরিয়ানকে ভালোবাসুন, এয়ার গ্রুপের সিইওকে নয়। আমাকে ছেড়ে দাও আরিয়ান। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি জানতাম না তুমি এত ক্ষমতাবান। আমি আর কখনো তোমাদের ধারের কাছে আসবো না। আপনার ক্ষমা পাওয়ার সময় শেষ হয়ে গেছে তারেক সাহেব। আপনি আমার তানিশার গায়ে হাত দেওয়ার সাহস করেছেন। আমি আপনাকে জ্যান্ত পুঁতে ফেলতে পারি, কিন্তু আমি আইনের উপর বিশ্বাস রাখি। জিসান, পুলিশকে ডাকো। জিসানের ইশারায় পুলিশ ভেতরে ঢুকলো। পুলিশের আইজি নিচে এসে আরিয়ানকে স্যালুট করলেন, যা দেখে তানিশা আরো বেশি অবাক হলো। পুলিশ তারেক সাহেব আর তার সব গুন্ডাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আরিয়ান দৌড়ে গিয়ে তানিশার হাতের বাঁধন খুলে দিল। তানিশা আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে আরিয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। তুমি আমাকে আগে থেকে ভালোবাসতে আরিয়ান, আর তুমি এত বড় একজন বিলিনিয়ার হয়ে আমার কাছে একজন সাধারণ কর্মচারী সেজেছিলে কেন? আমি তো আপনার বকা খাওয়া অনেক উপভোগ করেছি তানিশা। আপনার ওই রাগী চেহারাটাই তো আমাকে আপনার প্রেমে পাগল করেছিল। আপনি একদম কাঁদবেন না, আমি তো আপনার কাছেই আছি।
তুমি আসলে একটা জাদুকর আরিয়ান। তুমি পুরো দুনিয়াকে নিজের হাতের মুঠোয় রেখে আমার জন্য সাধারণ মানুষের মতো জীবন কাটিয়েছো। আমি অনেক ভাগ্যবতী যে তোমাকে পেয়েছি। চলুন এবার বাড়িতে যাই তানিশা। সবাই নিশ্চয়ই অনেক টেনশন করছে। আমি আজ সবাইকে আমার সব সত্যি কথা খুলে বলবো। আরিয়ান আর তানিশা জিশানের সাথে চৌধুরী বাড়িতে ফিরে এলো। বাড়িতে তখন কান্নাকাটি চলছে, কারণ সবাই খবর পেয়ে গেছে যে তানিশাকে কিডন্যাপ করা হয়েছিল। তানিশাকে সুস্থ অবস্থায় ফিরে দেখে সবাই দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলো। চৌধুরী সাহেব আর মিসেস শাইমা অনেক শান্তি পেলেন। তানিশা মা, তুই ঠিক আছিস তো? ওই তারেক শয়তান তোর কোনো ক্ষতি করেনি তো? আরিয়ান বাবা, তুমি আবার আমার মেয়েকে বাঁচিয়ে আনলে। আব্বু, তারেক সাহেব আমার কিছুই করতে পারেনি। আরিয়ানের জন্য আজ আমি জীবিত ফিরে এসেছি। কিন্তু আব্বু, আরিয়ান সম্পর্কে তোমরা অনেক কিছুই জানো না। কি জানি না আমরা? আরিয়ান তো আমাদের ছেলের মতোই, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোকে বাঁচিয়েছে। এর থেকে বড় সত্যি আর কি হতে পারে? তানিশা ঠিকই বলছে। আমি আপনাদের কাছে আমার আসল পরিচয় গোপন রেখেছিলাম। আমি সাধারণ শফিক সাহেবের ছেলে হলেও আমি সাধারণ জীবন যাপন করি না। আরিয়ান বাবা, তুই কি আজ সবাইকে সব কথা বলে দিবি? তুই যে এত বড় একজন মানুষ, সেটা ওরা জানলে কি ভাববে? আমার ছেলেটা সাধারণ হলেও ওর কাজগুলো অসাধ্য। আমি জানতাম একদিন ও সবার সামনে নিজের আসল রূপটা তুলে ধরবে। তোরা বাবা মার ছেলে মিলে কি সব গোলেমেলে কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরিয়ান, তুই খোলাসা করে বল, তুই আসলে কে? ভাইয়া, আমি এয়ার হোল্ডিংসের মালিক আরিয়ান রহমান। আপনাদের কোম্পানি যখন ডুবে যাচ্ছিল তখন আমি সেই বেনামি ইনভেস্টর হিসেবে টাকা দিয়েছিলাম। আরিয়ানের মুখ থেকে এই কথা শোনার পর পুরো ড্রয়িং রুমের সবাই একদম চুপ হয়ে গেল। ফাহাদ, নুসরাত, সাদিয়া, রফিক সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। জমিলা বেগম আর ফাতেমা বেগম অবশ্যই একটু মুচকি হাসলেন। এই তো প্রথম দিনই বলেছিলাম এই ছেলেটা সাধারণ নয়। ওর চোখে আমি সারা দুনিয়া জয় করার ক্ষমতা দেখেছিলাম। আমার অনুমান একদম ঠিক ছিল। আমার নাতি তো জন্ম থেকেই জিনিয়াস আপা। ও ছোটবেলা থেকেই ল্যাপটপ আর ব্যবসা ছাড়া কিছুই বুঝতো না। ও যে এত বড় কাজ করবে সেটা আমি জানতাম। আরিয়ান, তুমি ওই বেনামি ইনভেস্টর, তুমি আমাকে এত বড় একটা সত্যি থেকে দূরে রাখলে কেন? তুমি তো ওই কোম্পানির আসল মালিক। আমি কোম্পানির মালিক হতে চাইনি আব্বু। আমি শুধু তানিশাকে চেয়েছিলাম। আমি তানিশাকে কলেজে পড়ার সময় থেকেই ভালোবাসতাম, কিন্তু আমি চাইনি ও আমার টাকার জন্য আমাকে বিয়ে করুক। তুমি অনেক পাগল আরিয়ান। তুমি শুধু আমার মন জয় করার জন্য এত বড় একটা নাটক করলে। তুমি তো চাইলেই আমাকে তোমার আসল পরিচয় দিয়ে বিয়ে করতে পারতে। তাহলে কি আমি আপনার ওই সুন্দর রাগ আর আপনার ওই শাসন করার অধিকারগুলো পেতাম? তানিশা, আমি তো আপনার পিচ্ছি বর হয়ে বেশি সুখে ছিলাম। ও মা, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমাদের আরিয়ান এত বড় একজন বিলিয়নিয়ার। আমি তো ওকে কত কটু কথা বলেছি। তুমি আমাকে মাফ করে দিও বাবা। ফুপু, আপনি এসব কি বলছেন? আপনি তো আমার গুরুজন। আপনি আমাকে বকবেন, এটাই তো স্বাভাবিক। এখানে মাফ চাওয়ার কিছুই নেই। আমি তো আগেই বলেছিলাম আরিয়ান অনেক দূরে যাবে। ও তো দেখে অনেক আগেই অনেক দূরে পৌঁছে গেছে। চৌধুরী সাহেব, আপনি একদম নিশ্চিত থাকুন। আরে আপনার কোম্পানি এখন সবচেয়ে নিরাপদের হাতে। হ্যাঁ, আমাদের পরিবারের এত বড় একজন রত্ন লুকিয়েছিল আর আমরা তাকে পিয়নের কাজ করিয়েছি। তানিশা মা, তুমি কিন্তু আরিয়ানের উপর অনেক অত্যাচার করেছো। ঠিকই বলেছিস তানিশা, তুই আরিয়ানকে সোফায় ঘুম পাড়িয়েছিস, ওকে দিয়ে ফাইল টাইপ করিয়েছিস। এখন তুই এসবের কি জবাব দিবি? চাচি, আমি তো জানতামও না ও এত বড় একটা মানুষ। তবে আমি কথা দিচ্ছি, আমি আরিয়ানকে আমার পুরো জীবন দিয়ে ওর সব কষ্টের হিসাব মিটিয়ে দিব। আমার তো খুশিতে চোখে পানি চলে আসছে। আমার বোন সাইবার ফ্যামিলি এত সুন্দর একটা জামাই পেয়েছে যে তাদের সব বিপদে একাই দূর করে দিল। আরিয়ান, তুই যে আমার ভাই, এটা ভেবে আমার আজ অনেক গর্ব হচ্ছে। তুই শুধু ব্যবসাতেই বড় হুসনি, তুই মনের দিক থেকে অনেক বড় মানুষ। শ্যালক সাহেব, আপনি শুধু মিডিয়ার হিরোই না,
আপনি আমাদের পরিবারেরও হিরো। আপনার এই গল্প নিয়ে সিনেমা বানানো উচিত। তানিশা, তুই এখন আরিয়ান ভাইয়াকে কি বলবি? তুই তো বলতি ভাইয়া একটা গুপ্তচর আর সন্দেহ করতি। এখন দেখ তোর বর তোর জন্য কত বড় স্যাক্রিফাইস করেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি সুমাইয়া। আমি আরিয়ানের ভালোবাসার কাছে একদম হেরে গেছি। ও আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আপনারা সবাই শুধু আরিয়ানের প্রশংসা করছেন, আমাকে কেউ কিছু বলছেন না। আমি কিন্তু এই পুরো প্ল্যানে ওর সবচেয়ে বড় সাহায্যকারী ছিলাম। আরে জিশান ভাই, তোমাকে আমরা কিভাবে ভুলবো? তুমি আর আরিয়ান মিলে আমাদের পরিবারের সব অন্ধকার দূর করে দিয়েছো। তোমাদের দুই বন্ধুকে আমাদের অনেক ধন্যবাদ। আজ আমাদের পরিবার সম্পূর্ণ হলো, সব রহস্য, সব বিপদ দূর হয়ে গেছে। এখন শুধু আমাদের আনন্দের সময়। আজ রাতে অনেক বড় একটা সেলিব্রেশন হবে। বাড়ির সবাই অনেক আনন্দ করতে লাগলো। চৌধুরী সাহেব আরিয়ানকে বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদলেন। শফিক সাহেব আর রহিমা খাতুন তাদের ছেলের এত বড় সাফল্যে গর্ব অনুভব করলেন। দাদি আর নানি মিলে আরিয়ান আর তানিশাকে অনেক আশীর্বাদ করলেন। পরিবারের সব চরিত্রের মুখে আজ একটা পরম শান্তির হাসি ফুটে উঠল। রাতের বেলা অনেক বড় করে পার্টির আয়োজন করা হলো। পার্টির শেষে আরিয়ান আর তানিশা তাদের রুমে ফিরে এলো। আজ রুমের পরিবেশটা অনেক বেশি স্নিগ্ধ আর সুন্দর লাগছিল। তানিশা আরিয়ানের গলা জড়িয়ে ধরে তার খুব কাছে চলে এলো। তুমি আমার সাথে অনেক বড় একটা খেলা খেলেছো বিলিনিয়ার সাহেব, তবে আমি এই খেলায় হার মানতে পেরে অনেক বেশি খুশি। আমি কোনো খেলা খেলিনি তানিশা। আমি শুধু আমার ভালোবাসা পাওয়ার জন্য একটু অপেক্ষা করেছি, আর আজ আমি সবটুকু পেয়ে গেছি। তুমি আসলেই আমার পিচ্চি বর, কিন্তু তোমার মনটা আকাশের চেয়েও বড়। তুমি আমার পুরো দুনিয়া বদলে দিয়েছো আরিয়ান। আমি শুধু আপনার দুনিয়া বদলাইনি তানিশা, আমি আপনাকে আমার দুনিয়া বানিয়ে নিয়েছি। আমি আপনাকে ছাড়া আর কিছুই চাই না। আমি কথা দিচ্ছি আরিয়ান, আমি তোমার সব ভালোবাসার মর্যাদা দেব। আমি আর কখনো তোমার সাথে রাগ করব না। আমি শুধু তোমার বউ হয়ে থাকবো। রাগ না করলে তো আমার ভালো লাগবে না তানিশা। আপনার ওই রাগী চেহারাতেই তো আমার সব প্রেম লুকিয়ে আছে। আপনি সবসময় এমন করেই আমাকে শাসন করবেন। আরিয়ান তানিশার কপালে অনেক গভীর একটা চুমু খেলো। তানিশা চোখ বন্ধ করে আরিয়ানের স্পর্শ অনুভব করতে লাগলো। আরিয়ান তানিশার ঠোঁটে খুব আদরের সাথে আর একটা চুমু দিল। তাদের দুজনের ভালোবাসার এই গভীরতা রুমের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ল।